সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয় নিয়ে কথা শুরু করব সেটা হচ্ছে যে বিচ্ছেদ। বিচ্ছেদ বা ইংরেজিতে আমরা বলি ডিভোর্স। ডিভোর্সটা আমাদের কারোরই কাম্য না। আমরা বাংলাদেশের যে এখনও আমাদের সামাজিক প্রেক্ষাপট, আমরা ডিভোর্সটা সহজে মেনে নিতে পারি না। এবং আমাদের কাছে যারা সেবা নিতে আসেন, সেবা গ্রহণ করতে আসেন, তারা অনেক সময় বলেন যে আমার যে ডিভোর্সের দিকে এগোচ্ছে এটা ভাবতে আমার ভীষণ কষ্ট হচ্ছে, কারণ জানেন আমাদের পরিবারে একটিও ডিভোর্স নেই। তো এখন আসলে পরিবারে ডিভোর্স নেই সেটা তো বোঝা গেল, বাট অ্যাট দ্য সেম টাইম আসলে যদি এমন হয় যে একই ছাদের নিচে দুটো মানুষের জন্য ভীষণ কষ্ট হচ্ছে থাকতে, এবং তাদের দুজনের অনেক মনোমালিন্য হচ্ছে, অনেক সময় সেটি বেরিয়ে আসছে, তারা ঝগড়াঝাটিও করে ফেলছেন, সেটির আবার সাক্ষী হচ্ছে তাদের সন্তানরা, তারা অনেকভাবে মানে ভীষণভাবে সেটার দ্বারা ইম্প্যাক্টেড হচ্ছে, তাদের ক্ষতি হয়ে যাচ্ছে, মানসিক অনেক আঘাত হচ্ছে তাদের জন্য। তো এই যে ব্যাপারগুলো ঘটতে থাকে, আমরা সহজে ডিভোর্সে যেতে চাই না, কিন্তু যখন একেবারে দেয়ালে পিঠ থেকে যায় তখন আসলে আমরা বাধ্য হই ডিভোর্সে যেতে। তো এই যে ডিভোর্সের পরে আবার তো অনেক সময় আমরা বিয়ে করি, এই যে পরবর্তীতে আবার বিয়ে করছি, এই যে মাঝখানের সময়টা, তখন অনেকে বলে যে আর বিয়ে করব না, বিয়ে তো একবার করে দেখেছি। আবার অনেক সময় অনেকে মনে করে যে সারাটা জীবনকে একা একা কাটাবো, তাহলে আরেকজন সঙ্গী হলে তো মন্দ হয় না। কিন্তু এই যে আমি ডিভোর্সের সময় যে ধরনের পরিস্থিতির ভেতর দিয়ে গেছি, আমার ভেতরে অনেক রকম কষ্ট, রাগ, দুঃখ, লজ্জা, অনেক কিছুর অনুভূতি হয়েছে। সেই যে ট্রমা আমার ভেতরে জমে গেল, সেই ট্রমাগুলো না পরিষ্কার করে বা ট্রমা থেকে উদ্ধার না পেয়েই, না নিজেকে উদ্ধার না করার আগেই আমি যদি দ্বিতীয় বিয়েতে আবার চলে যাই, তাহলে আমার কি কি অসুবিধা হতে পারে, এবং সেটা আমি কি ক্যারি করি, পরের বিয়েতেও কি ক্যারি করি, আসলে কি হতে পারে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমি একটু ছোট্ট করে বলার চেষ্টা করলাম। আজকে যারা অতিথি হিসেবে এসছে আমি তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। একজন হচ্ছে ডাক্তার চিরঞ্জীব বিশ্বাস। চিরঞ্জীব একজন মনোরোগ বিশেষজ্ঞ। আরেকজন হচ্ছে জোহরা পারভিন। জোহরা হচ্ছে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। দুজনেই আমাদের অনুষ্ঠানে একাধিকবার এসছে, কাজে নতুন করে তাদের সম্পর্কে বলার কিছু নেই। আমি চলে যাচ্ছি তাদের কাছে, অতিথিদের কাছে। তো কে আগে বলবে? আমি ছেড়ে দিচ্ছি। সম্মান দিয়ে বলছি। আমি তো অনেক কথা বলতে পছন্দ করি। দিচ্ছেন অনুভূতি, ঠিক আছে বলছি। আমি যদি একটা রূপক উদাহরণ দিয়ে বলি দর্শকের উদ্দেশ্যে, যে যদি আমার এখানে একটা ঘা থাকে, কোনো কারণে এই ঘাটা নিয়ে এখানে ছিলাম একটা সম্পর্কের মধ্যে, যে কোনো কারণে হোক এই ঘাটা হয়ে গেছে, ঘাটা আছে, এখন এই সম্পর্কটা আমার মানে শেষ হয়ে গেল, যে কোনো কারণে হোক, আমি আর অধিকটা যাচ্ছি না। কিন্তু এটা নিয়ে যদি আমি ট্রিটমেন্ট এটা যদি না সলভ হয়, সমাধান না হলো, আমি এখন আরেকটা সম্পর্কে ঢুকলাম, তখন কিন্তু উঠতে বসতে যে কোনো কিছুতে এখানে খোঁচাটা খাবে। তার মানে আমার জন্য ভালো হলো না যে এটা যে আমি সমাধানটা করছি না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমার ধারণা মানুষও বুঝেন, কিন্তু মানুষ পেরে ওঠেন না। তাহলে পারবেন কিভাবে? এই পারাটা আমার কাছে লাগে ম্যাডাম, যে আমরা যদি যে একটা ডিভোর্স যখন হয়ে যায়, যেই ঘাটা বহন করে মানুষ, সেখানে নিজের প্রতি একটা মিনিং আসে। ওই পুরো ঘটনাটা থেকে মানুষ নিজের প্রতি একটা ধারণা কাজ করে। ধরেন আই এম ইউজলেস, আমার কোনো মূল্য নাই, কিছু একটা ধারণা মানুষের মধ্যে কাজ করে, আমি ওয়ার্দি না, আমি গুড এনাফ না। এখন এই ধারণাটাকে আমি মনে করি যে মানুষের চিন্তাভাবনাটা যদি এমন হয় যে এই ধারণাটাকে যদি উনি একটু পর্যালোচনা করেন, যে এটার পক্ষে কি কি প্রমাণ আছে, মানে সারা জীবনের যে এই যে মানুষটা এই আমি গুড এনাফ না, এটার পক্ষে কি কি প্রমাণ আছে, যুক্তি আছে। তুমি তো সমাধানে চলে যাচ্ছ, তুমি আসলে ট্রমাটা নিয়ে একটু বলো। সরি, এগুলো আমরা পরে আসবো। আমি তো অ্যাপ্লাইড সাইকোলজিস্ট, আমি সারাক্ষণ সমাধান নিয়ে করি। আমার মনে হয় আমরা আসবো এটাতে। তুমি যদি যে মানে কি কি ট্রমা আমরা ক্যারি করি আর কি, সেটা যদি তুমি বলো। আমি আসলে ওই যে ডিভোর্সের সময় যে ট্রমাটা হয়, এটা তো একটা ফিলিং। হ্যাঁ, আমাদের ধারণা তো একটা হয়ে যায়, বাট ট্রমা ইজ আ ফিলিং, ইটস এ ভেরি ইন্টেন্স ফিলিং। ওই ফিলিংটা আসলে কীরকম হয়, ফিলিংটার অনুভূতিটা আমি কিভাবে ক্যারি করি, আমার কি হয়, আমার বডিতেও কিছু ক্যারি করি কি না, আমার সবসময় কি ধরনের অনুভূতিগুলো আমার কর্মজীবনে বা আমার
ব্যক্তিগত জীবনে কিভাবে প্রভাব এটা একটা ফেলে? খুব সাধারণভাবে যেটা হয় যে ফ্ল্যাশব্যাকের মতো যে কোনো ঘটনা যেই ঘটনাগুলো সবচেয়ে বেশি ঘা তৈরি করে, মানে আঘাত দিল, সেই ঘটনাগুলা ভাসতে থাকে একেবারে পুরা স্পষ্ট, মনে হয় যেন একদম ওই ঘটনাটা স্পষ্টত ছবির মতো করে দেখছে। তো ওই ঘটনা যদি একাধিক ঘটনা ঘটনা একাধিক ঘটনা, আমি বলছি যে যেই ঘটনাগুলোতে বেশি আঘাত পায় মানুষটা, তো ওই ঘটনাটা একদম এত স্পষ্টভাবে যে ইমেজ আকারে মনের মধ্যে ছবি আকারে আসে, তখন কিন্তু মানুষের শরীরটা মনটা যেভাবে রিয়্যাক্ট করে যে অ্যাজ ইফ ওই ঘটনাটা এখনই ঘটতেছে, যে ইভেন শরীর তো আর জানে না যে ঘটনাটা এখন নাই, শরীর কিন্তু মাথা থেকে আমাদের ব্রেন থেকে যে মেসেজটা আসে শরীরের মধ্যে সেই লক্ষণগুলা কিন্তু তখন মানুষটার হয়। তার মানে উনি আছেন বর্তমানে, কিন্তু ওনার মনটা ওই স্মৃতি, ওই অনুভূতি যে চরম একটা কষ্টের, আমি সেটাই বলছিলাম যে একটা মিনিং তৈরি হয় মনটার মধ্যে, যে অনুভূতিটা হয়। আপনি বলে দিচ্ছেন, তো আমি জন্য পরে চলে গেছিলাম। আপনি এখানে আমরা ফেরত আসবো, একটা ফোন অপেক্ষা করে আছে, বিরতির সময় হয়ে যায় তো আবার ফিরে আসবো, তোমার এই জায়গাটাতে ফেরত আসবো, ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কথা বলতে চাচ্ছিলাম আপনাদের সাথে। আমি একটা ট্রমার মধ্যে দিয়ে আমার সময়টা যাচ্ছে। আচ্ছা। আমার বিয়ে করার বয়স হচ্ছে আপনার মোটামুটি 16 বছরের মতো। আচ্ছা। আমার একটা মেয়ে আছে, মেয়েটার বয়স হলো 15। আচ্ছা। তো আমার জীবনে অনেক মানে দুর্ঘটনার মধ্যে দিয়ে আমি গেছি। আচ্ছা। এটা হলো সর্বশেষ আমি যে বিয়ে করেছি, আমার পরিবারের পছন্দে আমি বিয়ে করেছি। বিয়ে করার পর মানে তাকে আমি পছন্দ করতে পারি না। আচ্ছা। এখন পর্যন্ত তাকে নিয়েই সংসার করতেছি। তো সে কানেও কম শুনে, দেখতেও খুব একটা ভালো না, মানে ওরকম আমার মানে পছন্দ হয়নি আর কি। আচ্ছা। তো এখন এইভাবে তো তাকে নিয়ে সংসার করা আমার পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে। আমি এখান থেকে বেরও হইতে পারতেছি না। তার সাথে মানে ডিভোর্স এরকম কোনো বিষয়, একটা ছেলে আছে, এরকম কোনো চিন্তা ভাবনা আমি আনতে পারতেছি। আর আমি এখান থেকে বেরও হইতে পারতেছি না। আচ্ছা। এই অবস্থায় আমার মানে শ্বশুর বাড়ির সাথে যে খুব একটা ভালো সম্পর্ক সেটাও নাই। তারা যে তাকে দেখবে, তার কথা ভাববে, এরকমও তাদের মধ্যে নাই। মানে শ্বশুর বাড়ির সাথে কার সম্পর্ক ভালো না? স্ত্রীরও সম্পর্ক ভালো না? না, তারও সম্পর্ক ভালো না। মানে তার বাবা মার সাথে সম্পর্ক ভালো না? সম্পর্ক এমনি আছে, বাবা নাই, বাবা মারা গেছে, মা আছে, ভাই আছে, কিন্তু ওই একটু অ্যাবনর্মালের মতো, এই জন্য ওরাও খুব একটা খুব গুরুত্ব দেয় না। আচ্ছা। ওকে। এই অবস্থার মধ্যে আসলে আমি এখন পর্যন্ত থাকতেও পারি না, ধরতেও পারি না। এই যে কি একটা অবস্থা, মানে তার কোনো কিছু আমার পছন্দ হয় না। তার কোনো কাজ, কথা বলা, চলাফেরা, কোনো কিছুই আমার পছন্দ হয় না। অনেক বছর তো হয়ে গেল, 16 বছর পার করা হয়েছে, তাই না? এই 16 বছর তাহলে মানে অনেক কষ্টেই কেটেছে বলতে হবে। হ্যাঁ, এইভাবেই কাটতেছে এখন পর্যন্ত। আমি এরকম, যখন আমি একা একা ভাবি, মানে আমার কষ্টটা আমি কাউকে বুঝাইতে পারি না, কাউকে বলতেও পারি না। মানে এমন একটা মানে চিপার মধ্যে আমি আছি যে আমার কষ্টটা কাউকে বলবো, আমার পারিবারিক ভাবে কাউকে জানাবো, বলতেও পারি না। লজ্জা। কেন লজ্জাটা কিসের? লজ্জা যে একটা খারাপ কিছু, একটা খারাপ কথা বলা, তার সাথে আমি কোনো খারাপ আচরণও করতে পারি। মানে তার যে কিছু কিছু জিনিস আছে যে আমার এমনিতে ভালো লাগে না, ঠিক আছে, কিন্তু তার সাথে আমি কোনো খারাপ আচরণ করতে পারি না। আচ্ছা। ঠিক আছে, এমনিতে সংসারে ইয়াতে কোনো ঝামেলা নাই, কিন্তু তাকে আমার পছন্দ হয় না, এটাই হলো সবচেয়ে বড় কথা। মানে একটু কি অভিনয়ের মতো করতে হচ্ছে এরকম?
এরকমই আমাকে মানে নিয়ে চলতে হচ্ছে। হুম হুম ওকে মানে নিয়ে যেভাবে সামনে হুম হুম। আগানো যায় এভাবেই চেষ্টা করছি। মানে মনের ভেতরে কষ্টটা নিয়েই মানে মানানোর চেষ্টা হচ্ছে সব সময়, এরকম? জি জি জি। তার যত ভুল আছে মানে ভুলগুলো আমি ভুল হিসেবে দেখি না। আচ্ছা। ভুলগুলা করতেছে কিন্তু আমি ওগুলা ধরিও না। হুম হুম। আর ছেলেটা কিন্তু তো হয়ে গেল 15 বছর, তাই তো? বিয়ের পরপরই হয়ে গেছে? জি 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 জি। মেয়েটা আচ্ছা। এবার এসএসসি দিবে। হুম হুম। আর ছেলেটার বয়স হলো 9 বছর। ও আচ্ছা, মেয়েটা এসএসসি দেবে আর ছেলেটা 9 বছর, দুটো বাচ্চা? জি জি আচ্ছা, আমি ভেবেছি একজন। তাহলে মেয়েটার হচ্ছে 15 আর ছেলে হচ্ছে 9। জি। তো ওরা ওরা কেমন বাবা মা দেখছে? ওরা বড় হচ্ছে যে, ওরা বাবা মাকে কেমন দেখছে? না ওদেরকে বুঝতে দেই না যে আমি যদি তার মার সাথে খারাপ আচরণ করি ওরা কষ্ট পাবে। হুম হুম আহ, এটা কখনোই বুঝতে দেই না। আর ওরা বুঝতে পারতেছে মেয়েটা যেহেতু বড় হয়ে গেছে হুম ওর হুম। মা অ্যাবনর্মাল এটুকু বুঝতে পারতেছে। কিছু বলে মেয়েটা? না না কিছু বলে না। কি করে বোঝা যাচ্ছে যে মেয়েটা বোঝে? ও বুঝে মাঝে মধ্যে ওর আচরণে ও দেখি যে মাকে যে একটা খুব গুরুত্ব সহকারে তার একটা কথা শোনা এটাও শুনতে চায় না আর কি। মানে মাকে গুরুত্বটা কম দিচ্ছে? জি আচ্ছা, ওকে। বুঝতে বাবাকে, পারছি। বাবার প্রতি ওদের ধারণা কেমন? না আমার প্রতি ধারণা আছে, ভালো আছে, সব কথা বলা, হুম হুম। কিন্তু ভয় পায়। বাবাকে ভয় পায়? আচ্ছা। হ্যাঁ। বিয়ের আগে কি দেখা সাক্ষাৎ হয়েছিল, কথাবার্তা হয়েছিল? না আমার একজনের সাথে সম্পর্ক ছিল, আচ্ছা তার সাথে আমার সম্পর্কটা ভেঙে যাওয়ার পরেই আমার এই মানুষের প্রতি একটা ওরকম খারাপ একটা চিন্তা ভাবনা চলে আসছে। আচ্ছা আচ্ছা। আসার পরে তখন বাবা মা পছন্দ করছে। হুম। পছন্দ করার পরে আমি আর বলছি যে না তোমাদের যেহেতু পছন্দ হয়েছে আমি আর দেখবো না। আচ্ছা, ওকে। দেখাও হয়নি তাহলে, কথাও বলা হয়নি, দেখা হয়নি, অন্ধের হ্যাঁ মতো একটু বিয়ে করা হয়ে গেছে, তাই তো? জি 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 মানে ওইখানে একটা রাগ কষ্ট ভেতরে জমেছিল, সেটারই একটা জেরে চট করে বিয়েটা করে ফেলা হলো, এরকম? হ্যাঁ হ্যাঁ ওই বাবা মা যখন ওই জানাজানি হইলো তখন আমার ওই যে সময়টা খারাপ যাচ্ছিল, হুম 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 সবসময় মন খারাপ হইতো, আমি ব্যবসা করতাম, ব্যবসাতে ঠিক মতো যাইতাম না, হুম ঘরে বসে কান্না করতাম, এগুলা ওরা দেখতো, হুম। বুঝতে পারতো আর কি। বুঝতে পারার পরেই মানে হুট করেই আমার বিয়েটা ঠিক করে ফেলে। কতদিনের সম্পর্ক ছিল আগেরটা? আগেরটা সম্পর্ক ছিল মোটামুটি 5 বছর। 5 বছর। কিন্তু সেটা শেষ পর্যন্ত বিয়ে পর্যন্ত গড়ালো না। জি জি। ওকে। তাহলে আজকে আমাদের কাছে কি প্রশ্ন? আপনাদের কাছে প্রশ্ন হলো আসলে আমি এই এই জায়গাটা থেকে কিভাবে বের হইতে পারি। আমি বের হওয়ার মানে খুব রাস্তা খুঁজছি। এক সময় তাকে আমি ডিভোর্স দেওয়ার চিন্তা ভাবনা করছি হুম হুম যে ডিভোর্স করব এরকম চিন্তা ভাবনা করছি কিন্তু আমি পারি নাই। তো আমি আমার শ্বশুর বাড়িতে দেখছি যে আমার একটা ফুফু শাশুড়ি আছে, হুম ওই সেও অ্যাবনর্মাল, তারও বিয়ে হয়েছিল, তাড়াতাড়ি হয়েছে, কিন্তু সে ওই বাড়িতে আসার পরে দেখি ওকে ওই দাসী বান্দির মতো কাজ কাম করে করায় ওই বাড়িতে। হুম হুম। এখন মনের মধ্যে ভয় লাগে যে একে যদি আমি ডিভোর্স করি এরও তো একই অবস্থা হবে। আচ্ছা আচ্ছা। ওকে। মানে একটু ওর জন্য মায়াও লাগছে, তাই তো? হ্যাঁ স্ত্রীর জন্য একটা হ্যাঁ মায়াও কাজ করছে। জি জি। যে ও ওকে। কষ্ট থাকবে সারা জীবন আমার হুম। প্রতি অভিশাপ করবে, এই জিনিসগুলাও আচ্ছা। ওকে। মানে ভাবায়। হুম এখন মানে আমি কিছুই বুঝতেও পারতেছি না কিছু। আর একটা জিনিস আমার ভিতরে যেটা আছে যে আমার এক সময় ব্যবসা ভালো চলতো, টাকা পয়সা অনেক ছিল, হুম মাঝখানে আমি একটা মামলা মোকদ্দমায় পড়ে যাই জমি জায়গা নিয়ে আমার বাবার, এগুলাতে অনেক টাকা পয়সা আমার নষ্ট হয়। মেয়েটা আমার অসুস্থ ছিল, ওর ট্রিটমেন্টে আমার প্রায় 15-16 লাখ টাকা চলে যায়। আহা। আবার সেও অসুস্থ, তার 2 বছর থেকে ট্রিটমেন্ট করতেছি, হুম আহ তাকেও সুস্থ করতে পারতেছি না। তার ওই যে আপনার ঘাড়ের রগের সমস্যা, হুম এগুলা ট্রিটমেন্ট মানে ব্যথা প্রচুর পরিমাণে, হুম মানে ওকেও ট্রিটমেন্ট করতেছি। তো এই অবস্থায় আমার মানে হাতের অবস্থা খুব খারাপ। হুম। কেউ বুঝতে চায় না যে আমার হাতের অবস্থা খুব খারাপ। সেটাই। পারিবারিক ভাবে হোক
বন্ধু বান্ধব হোক, আত্মীয় স্বজন হোক, সবাই জানে যে আমার কাছে প্রচুর পরিমাণে টাকা, অথচ আমার বর্তমানে চলার অবস্থা খুব খারাপ। এই সেটাও জায়গাগুলো থেকে হয়তো আমি বের মন হইতে খারাপের পারি না, আমি আরেকটা কাউকে- কারণ আর কি। হ্যাঁ, হ্যাঁ একটু লাইনে থাকতে হবে, আমাদের বিরতির সময় হয়ে যাবে তো এখনই। একটু লাইনে থাকতে হবে, আমাদের অতিথিদের কোনো প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, চিরঞ্জীব, কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। আপনার ওয়াইফকে কি আপনি আপনার মনের কথাগুলো বলেছেন খুলে কখনো, যে আসলে আপনি যে বিয়ে করেছেন, এই বিয়েতে আসলে আপনি যে একটা আবেগের বশবর্তী হয়ে একটা যে কষ্ট পেয়ে একটা জায়গা থেকে যে বিয়ে করেছেন আপনি পরিবারের ইচ্ছায়, এখন আপনার যে তাকে আসলে তার মনের সাথে আপনার মনে মিলছে না ওইভাবে, এই ব্যাপারে কি আপনি তাকে খোলামেলা তার সাথে আলাপ আলোচনা করেছেন কখনো? হ্যাঁ, এমনি হয়তো কোনো সময় তর্ক বিতর্ক ক্ষেত্রে বলা হয়, মানে খুব একটা বুঝায় বলা হয় নাই, বলতে গেলে খারাপ লাগে, মন আলোচনা খারাপ হয়নি। এই বিষয়গুলোতে হয়তো কোনো সময় তর্ক বা সাংসারিক বিষয়ে কথা কাটাকাটি জেরে কোনো সময় বলা হয়ে যায়। আপনি কি একই সাথে থাকেন নাকি আলাদা রুমে বা আলাদা বিছানায় থাকেন আপনার? একই সাথে থাকি। সন্তানের সাথে কি এই বিষয়ে কখনো কথা হয়েছে, বা সন্তানরা কি বুঝে যে আপনারা যে আসলে একটু আলাদা আলাদা থাকেন বা আপনাদের মধ্যে যে পছন্দ এই জায়গাগুলো কাজ করে না, এভাবে কি তারা বুঝে? না, আমরা আলাদা থাকি না, একসাথেই থাকি। সন্তান ওরা আলাদা রুমে থাকে, কিন্তু ওরা আমার মেয়েটা বুঝতে পারে। মেয়েটা বুঝতে পারে বলেছে। ঠিক আছে। আহ, আহ, দর্শক, আপনি যদি এক লাইনে কাইন্ডলি বলেন যে এই যে 16 বছর আপনি থাকলেন এই সম্পর্কের মধ্যে, আপনার প্রধান কারণটা মানে কিভাবে আপনি থেকেছেন, মানে কি কারণে আপনি থেকেছেন, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন কি একসাথে করে দেব? আর আপনি বলছিলেন যে একটু অ্যাবনর্মালের মতো, তো একটা দুইটা আচরণ যদি বলতেন ওনার, যেটাকে আপনি বলছেন অ্যাবনর্মালের মতো। ও, আমি আসলে একসাথে আছি, ওই একটু আগে আমি বলছিলাম, যেটা হলো ওই যে আমার ফুফু শাশুড়ি আছে একজন, তো তাকে ডিভোর্স করার পরে তাকে দেখতে আমি বাড়িতে আচ্ছা, গেলে তাকে এটা দিয়ে বলেছেন। দাসীবান্দির মতো কাজ করানো হয়। এটাই কি প্রধান কারণ আপনি 16 বছর এই সম্পর্কটাতে আছেন? হ্যাঁ, এরকমই একটা ভয়, আবার ভয় কাজ করে, যেটা হলো সে আমাকে অভিশাপ করবে সারা জীবন আমি যদি এই জায়গা থেকে, সম্পর্কের জায়গাটা থেকে বের হয়ে আসি। এই আচ্ছা। জিনিসগুলো মানে মনের মধ্যে সবসময় কাজ করে। আবার মেয়ে আছে, ছেলে আছে, এরা এতিম হয়ে যাবে, আচ্ছা। এদের ভবিষ্যৎ কি হবে, মানে সবকিছু মিলাই আমি এই ইয়াতে আছি। আর এটা কি কোনো প্রশ্ন যখন করলে? যখন আপনি ডিভোর্সের কথা ভেবেছেন, তখন আপনি এই বিষয়গুলোকে কিভাবে চিন্তা করেছেন? এক অভিশাপ, ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে এতিম হয়ে যাবে, আর উনি ওই যে একজনকে দেখেছেন, এই পয়েন্টগুলোকে আপনি কিভাবে ভেবেছেন যখন আপনি ডিভোর্সের কথা চিন্তা করেছেন? এগুলো অটোমেটিক, এগুলো চোখের সামনে যখন আমি দেখি তখন ওর প্রতি মায়া কাজ করে। আচ্ছা। আর আপনি দুই তিনটা একটু লক্ষণ, মানে ওনার আচরণ বলবেন যেটাতে আপনি মনে করছেন যে যে অ্যাবনর্মালের মতো। নর্মাল বলতে আমি, তার সমস্যা হলো সে কানে কম শুনে, এটা বলেছেন। ঠিক আছে। তার চলাফেরার মধ্যে স্বাভাবিক যে একটা মেয়ে মানুষের যে চলাফেরা, সেটা তার মধ্যে নাই। সে একটু তার হাঁটা চলার মধ্যে, বুঝার মধ্যে, কানে কম শুনলেও তো মানুষ ভালো বুঝে, সে অতটা ভালো বুঝে না, সংসারও খুব একটা ভালো বুঝে না। হাঁটা তবে চলার কাজ মধ্যে ঠিক করে। কেমন, যেটাকে আপনার মনে হয় যে স্বাভাবিক না? আপনার হাত নাড়ানো, তারপরে শরীরের যে একটা অঙ্গ প্রত্যঙ্গের যে ইয়া আছে, তারপরে তার যে মানে মুখের যে একটা সৌন্দর্য, শরীরের যে গঠন, সেটাও খুব একটা ওরকম ভালো। আর কোনো প্রশ্ন নেই? ঠিক আছে, হ্যাঁ। এই অবস্থার মধ্যে আমি আছি। আর একটু আমরা শুনছিলাম যে জীবনটা ভালো যাচ্ছে না অন্যান্য দিকেও, সেগুলো কি? তবে এই যে এইটার কারণ থেকে আমার আমি একবার যে কোনো একটা হাল ধরতেছি, আবার মনের মধ্যে এই চিন্তাগুলো যখন আসে, তখন তো ওই যে ব্যবসা বাণিজ্য থেকে আপনি শুরু করেন, যে কোনো কাজ করতে গেলে মনের মধ্যে সবসময় সারাদিন ঘুমে, যতটুকু সময় ঘুমাই ততটুকু সময় ঘুমটা ভালো কি লাগে। ভালো আর সারা- হয়? ঘুমটা কেমন হচ্ছে? ঘুম হয়, ঘুমটা ঠিক হচ্ছে? মানে এখন তো সয়ে গেছে, প্রথমে তো ঘুমাইতে পারতাম না, এখন তো মানে চিন্তা করতে করতে এখন তো একটা পর্যায়ে চলে আসছি।
আগে তো এরকম হয়তো যে 2-4-5 বছর ঘুমাইতে পারতাম না, খাইতে পারতাম না, বাড়িতে আসলে ভালো লাগে না, বাইরে থাকতাম বেশিরভাগ। আচ্ছা, আমাদের তো বিরতির সময় হয়ে যাচ্ছে, আমি একটা প্রশ্ন করি। একটা একটা কনসেপ্ট আছে, বলা হয় লাভলেস ম্যারেজ। হ্যাঁ, মানে ভালোবাসাহীন বিবাহিত সম্পর্ক। এটা কি লাভলেস ম্যারেজ বলা যায়? এটাকে আমি বলা যেতে পারে? বলা যেতে পারে। তাহলে এই যে বাচ্চাগুলো যে বড় হচ্ছে একটা লাভলেস ম্যারেজ দেখে, ওরা মানে বিশেষ করে মেয়েটা যে বুঝতে পারছে, মেয়েটা কি কখনো দুঃখ প্রকাশ করেছে এটা নিয়ে? না, কি করে বোঝা যাচ্ছে যে মেয়েটা বোঝে? বুঝা যাচ্ছে হলো সে তার মাকে ওইভাবে সম্মান করতে পারছে না। মার সঙ্গে দুর্ব্যবহার করছে? দুর্ব্যবহার করে না, কিন্তু যতটুকু একটা মাকে দেখে ভয় পাওয়ার কথা মানে ওর ওর যে আপনার কথা বলা, মানে ওর মাকে গুরুত্ব দিচ্ছে না? জি জি। ম্যাডাম, মায়াটা কি, টানটা? বলো, জিজ্ঞেস করো। আপনাকে জিজ্ঞেস করছি। না মায়া আছে তো একটা, না, আমরা কথা বলবো পরে দর্শককে। আর তোমার কোনো না, প্রশ্ন আছে কিনা? যে লাভলেস বলছেন, যে আমি ভাবছিলাম যেটা একটা টান আছে, মায়া আছে, যে দেখলেও মায়া লাগে। এবার না, ওখানে কি? সেটা তো ওকে জিজ্ঞেস করো, সেটা আমরা আলোচনা করব। তাহলে ওকে ছেড়ে দিই আমরা দর্শককে। না, অনেক অনেক ধন্যবাদ। আমরা অনেক কথা আমাদের বলতে হলো কষ্ট করে, এগুলো বলাটাও অনেক কষ্ট। সেজন্য আমাদের সবার সহানুভূতি, সহমর্মিতা সব কিছু রইল, এবং আমাদের শুভকামনাও থাকলো অনেক। আমরা আলোচনা করব বিরতির পর। হ্যাঁ, তো আমরা বিরতি থেকে ঘুরে আসি। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সব বরাবরের মতো ফিরে আসবো একটু পরে সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আমরা শুরু করেছিলাম আলোচনা, যেটা হচ্ছে যে আমরা যেটা হয় যে আমাদের বিয়ে তো আমরা সবাই খুব পছন্দ করি, বিয়ে করতে চাই বেশিরভাগ মানুষই, কিন্তু আমরা যখন ডিভোর্সের সম্মুখীন হই তখন পরবর্তী যে আমাদের আবার বিয়ে করার আগে আমাদের যে আগের যে ট্রমাটা রয়ে গেছে সেটা থেকে বেরিয়ে আসবো কেমন করে, সেটা নিয়ে বেশি আলোচনা করতে পারিনি। আমাদের একজন দর্শক ফোন করেছিলেন, দর্শকের ফোনের শুধু বিষয়বস্তুটা শুনেছি, আমরা আলোচনা করতে পারিনি। তো আমরা এবার একটু আলোচনা করব। আমি আশা করছি আমাদের সেই দর্শক বন্ধু এখন লাইনে আছে, লাইনে না, আমাদের সঙ্গে আছেন, টেলিভিশনে দেখছেন, আমরা আলোচনা করছি। আশা করছি দর্শক আমাদের কথা শুনবেন। তো আমি চলে আসি চিরঞ্জীবের কাছে প্রথমে। আচ্ছা, উনি খুব সুন্দর করে বললেন যে ওনার আসলে সম্পর্কের জায়গাটা আসলে হাজব্যান্ড ওয়াইফের জায়গা থেকে ওনার পক্ষ থেকে আসলে অতটা আন্তরিকতা কাজ করে না তার প্রতি, কিন্তু ওনার কিছু নিয়মের বাধ্যবাধকতার কারণে ওনার আবেগের কিছু জায়গা আছে যেখানে সহানুভূতির জায়গা থেকে হয়তো উনি এইসব জায়গা থেকে বা বাচ্চাদের চিন্তা করবে কীভাবে বাচ্চারা এতিম হয়ে যাবে ওটা চিন্তা করে উনি আসলে ডিভোর্স দিতে পারছেন না, কিন্তু মন থেকে আবার ওয়াইফকে অ্যাকসেপ্টও করতে পারছেন। আসলে উনি কোনোভাবে দিনটা কাটাচ্ছেন, তো এটা দিনটা খুব আনন্দপূর্ণ না, এবং এইটা কিন্তু ওনার ব্যবসা ক্ষেত্রে প্রভাব পড়ছে। মেন কথা হচ্ছে ওনার ব্যাপারটা, এখন উনি ডিভোর্স দিতে চাচ্ছেন কিন্তু আসলে উনি পারছেন না, এটা হচ্ছে ওনার মেন জায়গাটা। এখন উনি কী করবেন আসলে? তখন আমার কথা হচ্ছে যে আসলে উনি যে জিনিসটা চিন্তা করছেন এই জিনিসটা আসলে এখন করতে গেলে এখন সবার সাথে আলাপ আলোচনা করতে হবে আসলে, এখানে ওয়াইফের সাথে, বাচ্চাদের সাথে। এখন এটা যদি হয় যে যদি ডিভোর্সের জায়গাটা যদি উনি করতেই চান, তাহলে যে ইস্যুর জন্য উনি ডিভোর্স দিতে পারছেন না, মনে করছেন যে ওয়াইফে যে যদি ডিভোর্স দিতে, তাহলে ওয়াইফ হয়তো একজন দাম দিবে না, কোনো বাসায় যেরকম চাকরির মতো কাজ করাবেন বা চিন্তা করছেন, সে কথা উনি ওনার প্রপার্টির কিছু জায়গাটা যদি ওয়াইফকে দিয়ে দেন, যেখানে ওয়াইফ হয়তো এই মানবেত জীবনযাপন করবেন না, সেখানে কিছুটা উনি চলতে পারবেন, তো সেইটা যদি উনি ব্যবস্থা করতেন, এটা একটা দিক দিয়ে উনি কিন্তু কাজ করতেন। 2 নম্বর হচ্ছে যে উনি যদি ডিভোর্স দিতে চাচ্ছেন, কিন্তু মেয়ের ব্যাপার চিন্তা করছেন, মেয়ের এতিম চিন্তা করে, যে এতিম চিন্তা করলে তার বিয়ের ব্যাপারটা উনি চিন্তা করেন, অনেক সময় বাবা মারা যে ও এতিম করলে তাহলে তো ওর বিয়ের ব্যাপারটাও সমস্যা হবে। সেক্ষেত্রে এই ব্যাপারটা নিয়ে ওয়াইফের সাথে উনি নেগোশিয়েটে আসতে পারেন, এবং যখন মানে মেয়ের যে কন্যা সন্তানটি আছে তার বিয়ে নিয়ে অসুবিধা হতে পারে, এইটা উনি চিন্তা করছেন যে এতিম মেয়ে এতিম হয়ে যাবে, তখন ওর বিয়ে কি চিন্তা হবে, মেয়ে এতিম হবে না। এটা এতিম শব্দটা না, কিন্তু উনি ভাবছেন আর কি যে ডিভোর্সের পরে মেয়েটা একটু আলাদা হয়ে যাবে, এতিম হয়ে যাবে। এবং আমাদের বাংলাদেশ তো কালচারালি আছে যে ডিভোর্স ফ্যামিলির মেয়েকে বিয়ে করার ব্যাপারে একটা আমাদের কিছু স্টিগমা কিন্তু কাজ করে, এটা ওনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আসে সঠিক, উনি চিন্তা করছেন। তো সেক্ষেত্রে হয়তো ওনারা এখন আপাতত চিন্তা এই ব্যাপারগুলো কাজে এগোলেন, হয়তো মেয়ের বিয়ের পরে ওনারা হয়তো
সরাসরিভাবে ডিভোর্সের দিকে চলে গেলেন, হয়তো এটা মিউচুয়ালি ওনারা এটা অ্যাগ্রি করে রাখতে পারলেন যে জিনিসটা, তাহলে হয়তো মেয়ের বিয়ের ব্যাপারে যেটা ভয় পাচ্ছেন সেটা হয়তো হবে না। প্লাস হচ্ছে বাবা হিসেবে উনি যদি মেয়ের দায়িত্বগুলো নেন বা মেয়েকে তার কাছে রাখেন বা দায়িত্ব নেন, সেক্ষেত্রে তো সমস্যাগুলো অনেক ক্ষেত্রে নাও হতে পারে, যেটা উনি ভাবছেন তো মায়ের কাছে রাখলে হয়তো এই ক্ষেত্রে সমস্যা হতে পারে। আর 3 নম্বর কথা হচ্ছে উনি যেটা মনে করছেন যে বিয়ে ডিভোর্স করে মানুষ পরিবার কী ভাববে, মানুষজন কী ভাববে। এখন ব্যাপারটা হচ্ছে আসলে ওনার সংসারটা বা ওনার পরিবার তো উনি কাটাচ্ছেন না। উনি যদি এখানে ভালো না থাকেন এবং উনি যদি মানসিকভাবে ভালো না থাকলে ওনার তো ব্যবসা বা প্রত্যেক কাজে কিন্তু উনি এটা প্রভাব পড়বে, যেটা ওনার হচ্ছে। উনি এমনি অলরেডি ব্যবসায় লস খেয়েছেন, কিছুটা হয়েছে, মেয়ে অসুস্থ ছিলেন, কিন্তু ব্যাপারে কিন্তু ওনার টাকা পয়সা খরচ করেছে। এখন পকেটে যদি টাকা না থাকে তাহলে উনি ওনার যে লক্ষ্যগুলো ওগুলো কিন্তু পূরণ করতে পারবেন না। ওয়াইফের প্রতি দায়িত্বের ব্যাপারগুলো, মেয়ের ব্যাপারগুলো, মেয়ের বিয়ের ব্যাপারগুলো। সুতরাং উনি যদি নিজে সুস্থ না থাকেন এবং উনি যদি নিজে মানসিকভাবে ভালো না থাকেন, ওনার জবের জায়গায় কিন্তু এটা ব্যবসার জায়গায় কিন্তু প্রভাব পড়ছেই। তাহলে উনি যদি এখান থেকে বের হতে চান তাহলে কিন্তু ওনাকে নিয়ম বুঝেই বের হতে হবে। প্রয়োজন এখানে উনি প্রফেশনাল সাইকোলজির সাথে কথা বলে নিতে পারেন, যেখানে আমি কী ওয়েতে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ গেলে আমি হয়তো এই জায়গা থেকে আস্তে আস্তে আমরা আলোচনার মাধ্যমে, এটা আসলে এখানে তো আসলে হঠাৎ করে করলে হবে না, পরিবারের সাথে আলোচনা করেই ব্যাপার করতে হবে। কারণ সময় যেটা গেছে এটা তো চলে গেছে, এখন তো এটা নিয়ে আফসোস করে লাভ নেই। উনি হয়তো পরিবারের সাথে আলোচনা করা না পরিবারকে জানানো, দুটা কিন্তু দুই জিনিস। না, একটা হচ্ছে আলোচনা হচ্ছে যে আমরা সবাই মিলে আলোচনায় বসেছি, পরিবারের মানুষজন তো বলবে যে না তুমি এটা করো না। না, জানানো তো অবশ্যই, কিন্তু উনি একটা জানানো আর একটা হচ্ছে ডিসকাস জানালো, করা। কিন্তু পরিবার বলবো যে না এটা আমরা রাজি না, তাহলে কি উনি এখানে কি যাবেন না? কারণ উনি তো আসলে ওনাদেরকে অ্যাকসেপ্ট করতে পারছেন না, বিশেষ করে মানে ওয়াইফকে। হয়তো ওয়াইফের থেকেও কিছু আচরণ আছে যেগুলো হয়তো ওনার মধ্যে উনি হয়তো দেখছেন না, বা ওনার মধ্যে কোনো কেয়ারিং ব্যাপার, ভালোবাসার ব্যাপার। ভালোবাসা আমরা আসলে বলি সম্পর্ক দুই পক্ষের ব্যাপার, এক পক্ষ দিয়ে কোনো সম্পর্ক হয় না। দুই পক্ষের জায়গাটা যদি মজবুত হতো, বা উনি যদি বিয়ের প্রথম পর্যায়ে যদি এই ক্ষেত্রে কাপল থেরাপি বিভিন্ন ব্যাপারগুলো নিয়ে যেতেন, তাহলে হয়তো আজকে রিলেশনগুলো এরকম হতো না। এখন উনি যদি চান যে আমরা সম্পর্ক জায়গাটা সুন্দর করতে চাই, যা হয়েছে তাহলেও এগোনো যায়। আবার উনি যদি মনে করেন যে না আমি এই সম্পর্কই রাখতে চাই না, ডিভোর্সের জায়গায় যেতে চাই, সেক্ষেত্রে কীভাবে স্টেপ বাই স্টেপ এগোনো যায় সে নিয়ে হয়তো আলোচনা করে মিউচুয়ালি এবং একজন প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে যদি কথা বলা যায়, তাহলে তো এই বিষয়ে আলোচনার মাধ্যমে একটা সামনে হয়তো একটা সমাধানের পথ দেখা যেতে পারে, যেটাতে উনি যেগুলো ভয় পাচ্ছেন সেগুলো জিনিস হয়তো হবে না। সেইভাবে করেই এই ব্যবস্থাটা নেওয়া। আমার কাছে মানে অল্প সময়ে কথা বলে তো সব কিছু বোঝা যায় না, আমার সাথে আরও কথা বলতে পারলে ভালো হতো। আমি অনুমান বলে চালাচ্ছি। আমার একটা অনুমান হচ্ছে উনি আসলে ডিভোর্সটা দিতে চান না, ওইটা ওনার ওই হতাশা থেকে একটা চিন্তা। কারণ বিভিন্ন কারণে উনি ডিভোর্স মানে এই যে 16টা বছর কিন্তু কম না, তো 16 বছর যেই কারণে উনি চলে এসছেন, ওনার অসুবিধা হচ্ছে এটা ঠিক। আমি দেখতে পেলাম যে সরি ওনার বাবার ভূমিকাটা খুব স্ট্রং, বাচ্চাদের জন্য ওনার মায়াটা আছে। উনি এই ভদ্রমহিলার জন্য, ওনার ওয়াইফের জন্য ওনার মায়াটা আছে। মানে উনি যেমন চিন্তা করছে যে ওর জীবনটাও তো এরকম যাবে, এবং উনি অভিশাপ মানে হয়তো উনি ইসলামিক চিন্তাভাবনা ওনার মধ্যে আছে যে অভিশাপ দেওয়া। তা আমার ভাবনার হচ্ছিল যে উনি তো বিভিন্ন কারণে এই সম্পর্কটার মধ্যে আছেন, তাহলে উনি ওনার অন্য ভূমিকাগুলা, আমি বলছি না উনি এখানে থাকুক বা না থাকুক, এটা হচ্ছে ওনার ব্যাপার। তো উনি একদম ঠান্ডা মাথায় বসে চিন্তা করতে পারে কিনা, আমরা যখন এই যে দাঁড়িপাল্লা করি মনের মধ্যে যে সুবিধা কি অসুবিধা কি। তো এই 16 বছর বারবার আমার দৃষ্টি আকর্ষণ করছিল, এই জন্য আমি আমার অনুমানটা বললাম যে উনি হয়তো আছেন। তো উনি ঠান্ডা মাথায় বসে চিন্তা করতে পারেন আসলেই উনি কী চান। তারপর উনি মনের দাঁড়িপাল্লাতে যেই পাল্লাটা ভারী হবে সুবিধা অসুবিধা চিন্তা করে, তারপর উনি ওনার অন্য ভূমিকাগুলো, ওনার যে বাবা হিসেবে ওইখানে ভূমিকা পালন করা, নজর দেওয়া। এবং ডক্টর চিরঞ্জীব বলতেছিলেন যে এখনও কিন্তু যদি সম্পর্কটা থাকতে চায়, সম্পর্কটা যদি উনি ভালো করতে চান, উনি বারবার এই ইয়ের কথা বলছে, দেখতে সুন্দর না এটার কথা বলছেন, কিন্তু যদি উনি চান যে এই সম্পর্কে উনি থাকবেন, আমরা যদি কোনো ইতিবাচক দিকে খেয়াল করি, যে কোনো মানুষের যদি গুণের দিকে যদি খেয়াল করি, তাহলে কিন্তু অন্য দিকটা আর প্রাধান্য পায় না যে তার চেহারা কেমন বা কিছু। আমি বলতে চাই যে উনি ঠান্ডা মাথায় চিন্তা করুক যে উনি কি চান, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। উনি দোদুল্যমান অবস্থায় না থেকে উনি কি চান, এটা চান বলতে উনি কি চান মানে কোনটা থেকে চাওয়া, তো এই সম্পর্কটা উনি তো একটা পার্টিকুলার নির্দিষ্ট একটা প্রশ্ন করলেন, সম্পর্কটা থেকে উনি কি চাচ্ছেন। এই সম্পর্কটায় উনি যে বললেন না যে আমার ডিভোর্সের কথা মাথায় আসছে, যেমন আমি একটা মানুষ
অনুমান করতেছি যে উনি হয়তো ডিভোর্স দিতে চায় না, এটা হয়তো ওনার একটা হতাশা মূলক মন থেকে মাথার মধ্যে চিন্তাটা আসছে, এই যে আমি একটা অনুমান করলাম, আরেকজন একটা অনুমান করতে পারে। আমি বলতে চাচ্ছি উনি নিজের সাথে সময় নিয়ে বসুক, বসে সুবিধা অসুবিধা পাল্লা করুক, উনি নিজে আগে বুঝুক যে উনি এই সম্পর্কেই থাকতে চান নাকি উনি চান না, এটা আগে উনি বুঝুক, বুঝে সেই মোতাবেক উনি পদক্ষেপ নিক, আমি সেটা বলতে চাচ্ছি। উনি যদি এই সম্পর্কে থাকুন আর না থাকুক, আমার একটা অবজারভেশন, আমি ভুলও হইতে পারি, অল্প ইনফরমেশনে যেই কাজে হাত দেই সেটাই হচ্ছে না। আমার কাছে লাগলো এমনটা হতে পারে যে ওনার কিছু দক্ষতা দরকার, যেই দক্ষতাটা উদাহরণস্বরূপ মাইন্ডফুলনেস, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা, হুট করে একটা সিদ্ধান্ত না নিয়ে ফেলা, এই যে এই জায়গাগুলোতে যদি উনি দক্ষতা অর্জন করেন তাহলে কিন্তু উনি ব্যবসা অন্য জায়গাগুলোতে উনার একটা উন্নতি বা এটা হতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে উনার দক্ষতার কমতি আছে, যেটার জন্য সবখানে প্রভাব পড়তেছেন এবং উনি একটা চক্রের মধ্যে আটকা, যে এখানে ভালো না, এখানে ভালো না, ফাইন্যান্স ভালো না, এই ভালো না, সেই ভালো না, সব কিছুর জন্য এই ওয়াইফকে দেখলে উনি 2 বার বলছেন দেখতে সুন্দর না, তো এই পুরা একটা, এবং উনি এই দক্ষতা বলতে কি জীবন দক্ষতা আমি ওই যে বললাম উদাহরণস্বরূপ মাইন্ডফুলনেস, একদম বর্তমানে থাকা, কোন রকম মনটা অতীতে বর্তমানে না থেকে বর্তমানে থাকা। মাইন্ডফুলনেস এক্সারসাইজ করার কথা বলতে পারো তুমি, মানে মাইন্ডফুলনেস তো চট করে দক্ষতা অর্জন করতে পারবে না, আমি শুধু ওকে তো মাইন্ডফুলনেস সংকেত এক্সারসাইজটা করতে হবে, মানে সেটাই উনি তুমি যদি রেকমেন্ড করো। আর আমি রেকমেন্ড করলাম এটা, উনি যদি এখন শুনেন ও মাইন্ডফুলনেস, উনি যদি মনে বলে করেন দাও কিভাবে করবে, বা মাইন্ডফুলনেস বলতে আমরা কি বুঝি? মাইন্ডফুলনেস বলতে আমরা যেটা বুঝি যে সচেতন থাকা, এই ঠিক এই মুহূর্তে প্রেজেন্টে কি হচ্ছে সচেতন থাকা, একদম পুরো সচেতন থাকা, যে আমার শরীরে কি হচ্ছে, মনে কি হচ্ছে, আমার চিন্তায় কি হচ্ছে, আশেপাশে কি হচ্ছে, মানে একদম হাতের মধ্যে যেই কাজটা আছে পুরো মনোযোগটা এই কাজটার মধ্যে দেয়া। এই যে অ্যালার্ট আমাদের বিচ্ছিন্ন হয় বিকজ আমাদের সামনের দিনগুলো নিয়ে ভয় লাগে, পেছনে ফেলে আসা দিনগুলো নিয়ে কষ্ট লাগে, এটাই চর্চার ব্যাপার। উনি করবে একটু যদি তুমি বলে দাও যে এই ধরনের এক্সারসাইজ করলে সেই মাইন্ডফুলনেসটা তার বেটার হবে। আচ্ছা, উনি চর্চা করার জন্য সারা দিনের কাজ থেকে একটা জিনিস বাছাই করে নিতে পারে, যেমন টুথব্রাশ, সকালবেলা টুথব্রাশ, কথার কথা। এখন উনি কিন্তু ওই পুরো মনোযোগটা দিয়ে টুথব্রাশটা করার চেষ্টা করছেন, বা যে কোনো একটা, আমি এই যে চাটা যদি খাই, পুরো মনোযোগটা দিয়ে যদি আমি চাটা খাই, 5টা ইন্দ্রিয়কে সজাগ রাখা, চোখ দিয়ে চায়ের কালারটা দেখতেছি, হাত দিয়ে ধরা এটার কেমন ধরতে, পঞ্চ ইন্দ্রিয়কে যদি আমরা সজাগ রাখি, এইটা হচ্ছে যদি খাই টেস্টটা কেমন, জাজ করব না যে চিনিটা বেশি দিয়ে দিছে, এটা করব না, শুধু জাস্ট খেয়াল করা, পুরো সতর্ক থাকা যে 5টা ইন্দ্রিয়, সায়েন্সের কথাটা একটু বলে রাখি ম্যাডাম, 5টা ইন্দ্রিয়কে যদি আমরা সজাগ রাখি, ঠিক এই মুহূর্তে আমি পুরো মনোযোগ দিয়ে আপনাকে দেখতেছি, তাহলে আমার এই যে দর্শন অঞ্চল উদ্দীপিত হয়ে আছে, আমার চোখ যে কাজ করতেছে, আমার কান, চিরঞ্জীব ভাই এই যে শব্দটা করল, আমার কান, আমার স্বাদ, আমার ত্বক, এবং হচ্ছে আরেকটা কি 5টার মধ্যে স্পর্শ, স্পর্শ বলছি, ত্বক বলেছে তো, স্পর্শ বলছি, সাউন্ড, থ্যাংক ইউ। এটা যদি উদ্দীপিত থাকে তাহলে ব্রেন হ্যাং হয়ে থাকবে, এটা অতীতেও যাইতে পারবে না, ইয়েতেও যাইতে পারবে না। এখন মাইন্ডফুলনেস এই চর্চাটাই করে, মনটা চলে যাবে, আমি লক্ষ্য করতেছি মনটা চলে গেল, আমার বাসায় চলে গেল মনটা, কিন্তু মনটাকে আবার মনটাকে আবার আমন্ত্রণ জানায়, আবার আমি টুথব্রাশের মধ্যে নিয়ে, আমার চায়ের মধ্যে নিয়ে আসলাম। এটাই একটা চর্চা, জিমের মতো, কিংবা যে কাজটাই করছি, যে কাজটা বাইশা শাওয়ার নিচ্ছি, যখন শাওয়ারের মানে পানিটা মুখে স্বাদ পাচ্ছি, আমি শাওয়ারের আওয়াজ পাচ্ছি, তাই না, আমার যে মানে
ইন্দ্রিয়গুলো আমি ইন্দ্রিয়গুলোকে অনুভব সক্রিয় করতে রাখা। পারছি, ওটার মধ্যে মানে পুরো মনোযোগটা এক এক সময় এক একটার প্রতি মনোযোগটা নিবদ্ধ এটাই, করছি। এই চর্চাটা করলে ওনার কিন্তু দক্ষতা, যে জিমে গেলে যেমন মাসেল করে, মেন্টাল মাসেল বাড়বে এই চর্চাটা করতে মানে করতে। তাহলে মাইন্ডফুলনেস মেডিটেশনটা করার জন্য আমরা করার জন্য recommend করছি। ওকে, আর তো চিরঞ্জীব বলল যে মানে প্রফেশনাল হেল্প আর নেওয়ার কথা। সিদ্ধান্ত ওনার সম্ভবত- আমাদের একজন জি। দর্শক অপেক্ষা করে আছে, জি, জি। তুমি একটু পরে অ্যাড করে দিও। না, আর add করতে হবে না। অ্যাড করে দিও পরে। ওকে, আমরা ফিরে আসি ফোনে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাডাম, আমার একটা প্রবলেম হচ্ছে যে আমি আমার জীবনে মানে খুব রিসেন্টমেন্ট, খুব বিরক্তি, খুব বিতৃষ্ণা এবং খুব মানে যেখানে যাই সেখানে একটা বিরক্তি বিতৃষ্ণা তৈরি হয়েছে এবং অসন্তোষ এবং রাগ, ভেতরে ভেতরে রাগ তৈরি হয়েছে। বয়সটা কত? আমার বয়স 32 প্লাস। আচ্ছা, এটা কবে থেকে হচ্ছে যে এত বিতৃষ্ণা হচ্ছে সবকিছুর প্রতি? এটা হয়েছে অনেকদিনই হলো, মানে এটা তো 1-1.5 বছরেরও বেশি বোধহয় হবে। আর বিশেষ করে মানে যতদিন যাচ্ছে ততদিন প্রবলেম নয় বাড়ছে। যেমন আমি যেখানে যাই মানে মনে হয় কি যে মানে কেমন যেন একটা বিরক্ত, শারীরিক ভাবেও খুব একটা ভালো ফিল করি না, আবার মেন্টালি আমি আবার অনেক সময় না যে মানে আমার মুখে অনেক সময় আজে বাজে কথা চলে আসে, যে হয়তো রাস্তা দিয়ে যাচ্ছি, একটা গাড়িওয়ালার উপর আমার একটা রাগ উঠলো এবং আমি হয়তো মনে মনে গালি দিচ্ছি বা এরকম কিছু, মানে যে কোনো বিষয়ে, এবার আত্মীয় মহলে বলেন বা পরিচিত অপরিচিত মহলে আমার ভেতরে ভেতরে রাগ হলে আমি অনেক সময় আস্তে করে গালি দিচ্ছি। আচ্ছা। হয়তো সে শুনছে না, বাট আমার তো এগুলো প্রবলেম হচ্ছে। তো এই জীবন মানে একটা মানে হতাশাজনক একটা, নিজে মানে আমি বিরক্ত হয়ে গেছি যে এটা কেন হচ্ছে বা এটা আসলে কি করা যায়। সেটা যেটা শুনলাম যে সেটা বছরখানেক ধরে এরকম হচ্ছে, তাই তো? মানে এরকম মানে এটা হওয়ার আগে কি মানে হওয়ার ঠিক আগে কোনো জীবনে কোনো ঘটনা ঘটেছিল যেটা এটার এই ধরনের মানে আমাদের মধ্যে অনেক সময় হয় না যে এই যে বিতৃষ্ণা তৈরি হওয়ার পেছনে কোনো একটা ঘটনা থাকতে পারে বা একাধিক ঘটনা থাকতে পারে, সেরকম কি কোনো কিছু ঘটেছে? আমরা একটু জানার চেষ্টা করি যে বাড়িতে কে কে আছেন। অ্যাকচুয়ালি মানে আমার পরিবারের বাবা মা আছেন, ভাইরা আছেন, আর মানে আমি অবিবাহিত। আর বাসার মানে পরিবেশটা আসলে ভালো ছিল না। জি না, ভালো ছিল না এবং ওইটাও আমার একটা কষ্ট। আর এখন আমি একটু বাসা থেকে দূরে থাকি। তুমি কি আগেও ফোন করেছো আমাদেরকে? আমি এর আগে অনেকদিন আগে একবার ফোন করেছিলাম, বাট সেই দিন আমি অন্য ওষুধ নিয়ে কথা বলেছিলাম। ওসিডি নিয়ে কথা বলেছিলে? তোমার নিজের ওসিডি নিয়ে? জি জি। আচ্ছা, ওসিডি কি এখনো আছে? ওসিডি সিমটম আছে কিছু দিনের। কোনো চিকিৎসা নিয়েছো কি? একবার গিয়েছিলাম ডক্টরের কাছে, বাট ওইটা মানে আসলে ওষুধটা কন্টিনিউ করা হয়নি। মানে আমি ডক্টর মানে ওষুধের ডাক্তার, সাইকিয়াট্রিস্ট, মনোরোগ বিশেষজ্ঞ? জি জি। ওষুধ দিয়েছিলেন ডাক্তার? জি দিয়েছি। তো খেয়েছিলে কিছুদিন? জি খেয়েছিলাম কিছু। তখন কি একটু উন্নতি হয়েছিল অবস্থার? এটা তো খুব একটা বুঝিনি, তবে মানে আমি খুব ডিপ কিছু বুঝতে পারিনি, মানে একটু উন্নতি হয়েছিল কিনা মানে আমি বুঝতে পারিনি খুব একটা। আচ্ছা, তুমি বললে যে তোমার একটু অন্যদের প্রতি অনেক রাগ ওঠে, আর ওসিডিতে তো একটু বিরক্তি কাজ করে, অ্যাংজাইটি ডিপ্রেশন দুটোই কাজ করে। ওসিডিটা শুরু হয়েছে কবে থেকে? ওসিডি শুরু হয়েছে তাও 3-4 বছর তো হবেই। 3-4 বছর? জি। আচ্ছা, আরো কোনো আত্মীয় স্বজনের মধ্যে এ ধরনের অসুস্থতা আছে? আত্মীয় স্বজনের মধ্যে আমি তো আসলে হ্যাঁ আছে, যে আমার কাজিনদের মধ্যে কারো কারো আছে। আচ্ছা, ওসিডি আছে না অন্য কোনো অসুখ? ওসিডি আছে। আচ্ছা, তোমার কি পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা ঘটে নাকি পারফেকশনিজম, যে জিনিসটা ঠিক মতো রাখলাম না, ঠিক মতো বন্ধ করলাম না? অনেক সময় এক একজনের এক এক ধরনের ওসিডি থাকে, তোমারটা কি? আমার পরিষ্কার পরিচ্ছন্নতা ম্যাডাম। ক্লিনলিনেসের ব্যাপারে তোমার অসুবিধা হয়? অনেকক্ষণ ধরে বাথরুমে থাকো? এটা হয় বিশেষ করে যখন আমি মানে একটু ভালোভাবে শাওয়ার নিই তখন।
মানে এটা অনেক লং টাইম লাগে এবং আমি নিজে বিরক্ত হয়ে যাই। একদম আসলেও আপাতত তুমি কোনো চিকিৎসায়ও নেই না? জি না ম্যাডাম, আমি চিকিৎসায় নেই। আমি ফোনের মাধ্যমে কিছুদিন বলবো না, মানে এটা কয়েকদিন হয়তো বলতে পারি, বেশি দিন না। ফোনে যেটা ফ্রি কাউন্সিলিং একটা হয়, হুম হুম ওইটাতে আমি 2-4 দিন কথা বলেছিলাম, বাট ওটা আসলে ওটা তো ফ্রি কাউন্সিলিং, ওটা তো কতটা ইফেক্টিভ ওটা আমি জানি না। সেটাই। হ্যাঁ, আর তুমি তো বলে আমার তুমি যেটা তুমি হয়েছে ম্যাডাম, আমি যেটা বলছিলাম যে আমার ইভেন এমনও হয়, মনে হয় যে আমি অবশ্যই মানে ধার্মিক মনের একজন মানুষ, কিন্তু আমার মাথায় কখনো সুইসাইডাল থট আমি ইচ্ছা করে আনি না বা আনার প্রশ্নে আসে না। কিন্তু অনেক সময় যখন বিরক্তিটা বাড়ে, তখন মনে হয় কি যে আত্মহত্যা কি মানুষ কম সাথে করে, আত্মহত্যা করলে কেমন হতো, বা আত্মহত্যা করতে ইচ্ছে করছে এরকম মনে হয়। বাট ওটা আমার সচেতন চাওয়া না, ওটা বিরক্তি, মানে এটা বিরক্তি যখন তুঙ্গে ওঠে ওরকম মনে হয়। আচ্ছা, মানে একটু সুইসাইডাল আইডিয়েশন যেটাকে বলা আর কি, একটা আইডিয়েশন আসে কিন্তু তুমি কখনো অ্যাটেম্প্ট করোনি, তাই তো? না না, কখনো অ্যাটেম্প করিনি, ওটা চিন্তাও করি না। বাট এরকম মনে হয় যে আত্মহত্যা করলে কেমন হতো, ভালো লাগছে না বা বিরক্ত লাগছে, এরকম মনে হয়। ঘুম হচ্ছে রাতে? ঘুম হয়, ঘুম মোটামুটি হয়, বাট যদিও আর্লি হয় না, একটু দেরি হয়। তুমি কি আলাদা থাকছো, পরিবারের সঙ্গে থাকছো না? জি না। তোমার নিজস্ব ইনকাম আছে? জি জি। আচ্ছা, ওকে। কিন্তু তোমার জীবনটাকে বা মানে পৃথিবী মানে চারপাশের মানুষগুলোকে খুব একটা পজিটিভলি দেখতে পারছো না। ম্যাডাম, আমি কোনো কিছুই পজিটিভলি দেখতে পারি না, এবং আমার এটা এমন, আমি আজকে ফোন দেওয়ার এটাও একটা কারণ যে আমি আসলে মানে আমার মনে হচ্ছে যে আমি খুব নেগেটিভ মেন্টালিটি হয়ে গেছি, যে আমি সব জায়গায় শুধু নেগেটিভ। আমি যে কোনো মানুষকে রাস্তায় দেখলে আমার মনে হয় যে নেগেটিভ, ও আমার দিকে তাকিয়ে আছে, এবং মনে হয় কিছু একটা নেগেটিভ মানুষ, ও খারাপ চরিত্রের মানুষ, এবং মানে অযথা, মানে মানুষ বলে না যে অযথা একটা চিন্তা আমার মাথায় এসে আমি তাকে একটা হয়তো জাজমেন্টাল চিন্তা ভাবনা করি। তারপরে কি আবার নিজেকে অনেক দোষারোপ করো এটার জন্য? না, দোষারোপ করি না, মানে আমি নিজে অবাক যে আমি একজন মানুষকে কেন অযথা মনে মনে গালি দিচ্ছি। সে তো আমার কোনো ক্ষতি করেনি, কিন্তু যে কোনো বিষয় আমার বিরক্তিটা ইদানিং বেড়ে গেছে, এবং আমি মনে হয় কি যে ভালো লাগছে না, আমি জরুরি কাজে বাইরে গেলেও মনে হয় যে বিরক্ত লাগে, এরকম মনে হয়। কিন্তু আবার তুমি হয়তো তোমার একটু relax কাজগুলো হলে- তো করতে পারছো, তুমি একটা কাজ একটা নিজের উপার্জন নিজে করছো, তাই না? জি জি, সেটা করছি। আবার যখন একটু সেটা করছি, যখন আবার একটু যদি রিল্যাক্সিং পরিবেশে থাকি, তখন হয়তো আবার দেখা যায় যে ওই চিন্তাগুলো একটু কমে, বাট একটু সামান্য স্ট্রেস মনে হয় আমি নিতে পারছি না, এরকম মনে হচ্ছে যে স্ট্রেস একটু হলেই, গরম একটু বেশি লাগলে বা রাস্তায় বের হলে একটু আমার অ্যাংজাইটি, মানে আমি কেমন জানি হয়ে গেছি। নিজেকে কেমন লাগে তোমার? নিজেকে মোটামুটি ভালো লাগে, বাট এসব নানা কারণে মানসিক ভাবে ভালো নেই, তখন মনে হয় যে কোনো মূল্যই নেই লাইফের, বা কি মানে একটা মিনিংলেস লাইফ লিড করছে, এরকম মনে হয়। আচ্ছা, ওকে। তো তুমি একটু লাইনে থাকো, তোমার প্রশ্নটা করে ফেলো আগে, তারপরে আমি অন্যদের কাছে, আমাদের অতিথিদের কাছে যাব। যে আমার প্রশ্নটা হচ্ছে ম্যাডাম, যে আমি আসলে এই যে নেগেটিভ মেন্টালিটি হয়ে গেছে, আমি তো এরকম ছিলাম না, আর আমার এত রাগ ভিতরে, তাহলে আমি এখন কি করে এই যে অযথা একটা করে কথা বলছি, গালি দিচ্ছি, এগুলো কি করে ম্যানেজ করব? রাগটাকে বা ভেতরে ভেতরে রাগটাকে কিভাবে ম্যানেজ করব, বা আমি নেগেটিভ মেন্টালিটিকে কিভাবে চেঞ্জ করব? তোমার কোনো আনন্দের কিছু নেই জীবনে? ম্যাডাম, আমার আনন্দের জিনিস হ্যাঁ ভালো আছে লাগার টুকটাক। কিছু? ভালো লাগার বলতে আছে, মানে আমি তেমন খুঁজে পাই না, যদিও তারপরেও রিফ্রেশমেন্টের জন্য বা ভালো থাকার জন্য তো কিছু একটা করতেই হয়, যেমন হয়তো কোথাও বেড়াতে যেতে ইচ্ছে করছে, বেড়াতে যাচ্ছি, বা মানে তেমন কোনো উল্লেখযোগ্য কিছু না। ওকে, ঠিক আছে, একটু লাইনে থাকো, তোমাদের প্রশ্ন। আচ্ছা, আমার একটু প্রশ্ন আছে। আচ্ছা, আপনার এই কাজের ক্ষেত্রে আপনি কি কাজ করছেন আপনি এখন? আমি এক জায়গায় কাজ করছি, মানে কাজের তো আমরা আমি ওটা একটু আমি detailটা বলতে শোনা চাচ্ছি না, আচ্ছা, অন্য একটা ঠিক আছে। কারণে। না, আমি বলতে চাচ্ছি যে আপনার আসলে কাজের ক্ষেত্রে আপনার এই ওসিডি বা সমস্যাগুলোর কারণে বা মেজাজ খিটখিটের কারণে কাজের ক্ষেত্রে কোনো এফেক্ট করছে কিনা, বা কাজের ক্ষেত্রে আপনার কাজের পারফরমেন্স কমে গেছে কিনা, মানে কলিগদের সাথে রাগারাগি হচ্ছে কিনা, বা সম্পর্কে কোনো দূরত্ব বাড়ছে কিনা, এই না, ব্যাপারটা। এগুলো আমার কর্মক্ষেত্রে এটা হচ্ছে না, এটা কর্মক্ষেত্রে স্বাভাবিকই আছে সব। আচ্ছা, আপনার এই মন খারাপটা মেজাজ খিটখিটের কথা যে বললেন, এটা কি সবসময় লাগে এরকম খারাপটা, নাকি মাঝে মধ্যে কদাচিৎ, নাকি বেশিরভাগ সময় আপনার এই মেজাজ খিটখিটেই থাকে? মানে রাগ লাগে? আমার অ্যাকচুয়ালি মানে মনে হয় যে আমি মানে বেশিরভাগ সময় আমার ভেতরটা এরকমই, মানে যা কিছু ডিসক্রাইব করলাম নিজেকে, বেশিরভাগ সময় এমনই থাকে। তবে হ্যাঁ, অনেক সময় একটু প্রফুল্ল থাকি, ভালো লাগে, রিল্যাক্স লাগে, বাট বেশিরভাগ সময় মানে নেচারের মধ্যে এটা ঢুকে গেছে। আচ্ছা,
এছাড়া আপনার কি অন্য কোনো সমস্যা কাজ করে? অনেক সময় দেখা যাচ্ছে অল্পতে রেগে যান, যেটা রেগে ভাঙচুর, বা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি কোনো বাজে এমন আচরণ করে বসেন যেটার পরে আপনার মনে হয়েছে যে এই সময়টা আমার ভিতর থেকে যে আহ, এই ইম্পালস বলে আর কি আমরা, যে তাড়না, এটা অনেক বেড়ে গেছিলো এবং সেই সময় আমি নিয়ন্ত্রণ করতে পারছি না, এমন কি কোনো কাজ হয়? না, আমি কোনো ভায়োলেন্ট কোনো অ্যাক্ট করি না, বা আমি ও ধরনের কোনো ভাঙচুর কখনো করি না। বাট আমি অ্যাকচুয়ালি না, মানে রেগে গেলে তার প্রকাশটা না আমি খুব বেশি করতে পারি না সরাসরি। বাট আমি খুব ভেতরে ভেতরে রাগি এবং রাগটা পুষে রাখি, বাট সরাসরি প্রকাশ করতে পারি, বাট সেটা সব সময় না। আপনার বন্ধু বান্ধব কেমন আছে, যাদের কাছে আপনি মনের কথা শেয়ার করতে পারেন, এমন কেউ আছে? বন্ধু বান্ধব আমার লাইফে একসময় ছিল, এখন যে যার যার মনে ব্যস্ত। আমি আসলে বন্ধুহীনতায়ও ভুগছি। এটা আমার একটা কষ্টের জায়গা যে আমি বন্ধু বান্ধবহীনতায় ভুগছি। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আপনি 2-3টা শব্দে একটুখানি বলতে পারবেন যে ধরেন কল্পনা করেন আপনার এইটা নাই, এই যে যেটা আপনি চাচ্ছেন, এই বিরক্তি, এই বিতৃষ্ণা, এটা নাই, কি হলে আপনি খুব সব সময় প্রফুল্ল থাকবেন? কোনো আমাদের সময়টা কম, তো জাস্ট শুধু 1-2টা বাক্যে যদি কাইন্ডলি বলেন। আমার মনে হতো যে আমার যদি লাইফে মানে মনে হতো যে আমি যদি পিসফুল, মানে সবসময় যদি স্ট্রেস ফ্রি লাগতো, এবং মনে হতো যে আমি মানে পারিবারিক ভাবে ভালো আছি, মানসিক ভাবে ভালো আছি, বা স্ট্রেস কম লাগতো, তাহলে হয়তো আমার আরো ভালো। বাট আরেকটু যদি বলেন দর্শক, স্ট্রেস ফ্রি তো বুঝলাম, কি হইলে, কি পাইলে আপনি স্ট্রেস ফ্রি থাকবেন এবং আপনার এই বিতৃষ্ণা ইত্যাদি থাকবে না? একটা দুটা থিম যদি বলেন। আমার সেটা মনে হয় যে আমার কোথায় যেন মনে হয় যে আমি এটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছি, মনে হয় আমি কি অসুস্থ নাকি এরকম। আমার মনে হয় কি যে কোথাও একটা আমার শূন্যতা কাজ করে, যে পরিবার থেকে আমি আসলে অ্যাকচুয়ালি সত্যিকারের কোনো সম্পর্ক, ভালোবাসাগুলো পাইনি, বা আমার মনে হয় এখানে আমার ল্যাকিং আছে। ওকে, আপনার কোনো রোমান্টিক রিলেশনশিপ? না, রোমান্টিক রিলেশনশিপ আমার নেই। আমার একটা সময় হয়তো কাউকে ভালো লাগতো, বাট ওগুলো কখনো ডিপ কিছু ছিল না। বাট এখন আমি আনম্যারিড, আমি ওটা নিয়ে একটু খারাপ লাগে যে কবে আমার কি হবে, এটা নিয়ে একটা টেনশনের জায়গা কাজ করে। ওকে দর্শক, আপনার জীবনে জাস্ট শুধু এক বাক্যে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? না, ব্যক্তি না, আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি কি সবচেয়ে বেশি ম্যাটার করে আপনার লাইফে? আমার লাইফে সবচেয়ে বেশি ম্যাটার করে নিজের শারীরিক মানসিক সুস্থতা এবং নিজের একটা মেন্টাল পিস। আমি অ্যাকচুয়ালি কোনো বার্ডেন বা অতিরিক্ত কোনো কড়াকড়ি পছন্দ করি না। মনে হয় জীবনটা যদি সহজ হতো কত না ভালো হতো। আচ্ছা আচ্ছা দর্শক, এই যে প্রফুল্ল থাকেন আপনি মাঝে মাঝে, আপনি কিভাবে, মানে এখানে সবচেয়ে বড় ফ্যাক্টরটা কি যে আপনি প্রফুল্ল থাকেন? তখন অ্যাকচুয়ালি আমি হয়তো মানে একটু মানে ইবাদত, আমি আবার ধার্মিক, তো এই ইবাদত বন্দেগী করলে প্রফুল্ল লাগে, হাঁটাহাঁটি করলে প্রফুল্ল লাগে, বাচ্চাদের সাথে সময় কাটালে। তাহলে আপনি তো সব সময় ইবাদত বন্দেগী করতে পারেন, আপনার বিতৃষ্ণা এসব কোনো কিছুই থাকে না। মানে আমার কথা বলার ওই নিয়তটা হচ্ছে, আমি আসলে বুঝতে চাচ্ছি, চেষ্টা করতেছি। অ্যাকচুয়ালি মানে আপু, যে সব সময় তো আর ইবাদত বন্দেগী করা যায় না। আর আমার না, মানে আমরা তো আর 24/7 ওই মোডে থাকি না। আর আমরা দেখা যাচ্ছে যে আমরা রাস্তাঘাটে বের হলে অযথা, মানে আমার একটা নর্মাল জরুরি কাজ করতে বের হয়েছে, আমি স্ট্রেস হচ্ছি, মানে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, আমি বাজে কথা বলছি, গালি দিচ্ছি, এটা আমি ম্যানেজ করতে চাই। আচ্ছা, থ্যাংক ইউ। তোমার কি অন্য মানুষের সাথেও দুর্ব্যবহার হয়ে যাচ্ছে না চাইলেও? না ম্যাডাম, অ্যাকচুয়ালি ওই যে বললাম যে আমি সরাসরি দুর্ব্যবহার খুবই রেয়ার করি, বাট আমার ভেতরে না একটা রাগ তৈরি হয় এবং আমি আস্তে আস্তে গালি দিয়ে থাকি, সে শুনতে পাই না। ওকে, মানে ইন্টারনাল কিছু ডায়লগ ভেতরে হচ্ছে। জি ম্যাডাম। আর আমার বাবা মা না আমাকে পরিবারে খুব সাপ্রেস করে রাখতো, আমাকে অনেক কিছু, তারা আমার মত প্রকাশের স্বাধীনতাকে একেবারে স্তব্ধ করে দিয়েছিল, আমি অনেক কিছু বলতে পারি। কত নাম্বার চাইল্ড পরিবারে? আমি মানে ফার্স্ট চাইল্ড, প্রথম বাচ্চা। আর তোমার পরের ভাই বা বোন কত 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 পরে হয়েছে? বেশ পরে হয়েছে আমার পরে, আর 7-8 বছর পরে হয়েছে। তাহলে তো তুমি অনেকদিন একা সন্তান ছিলে, তখনও কি তুমি আদর পাওনি ভালো করে? আমি আদর পেয়েছি, বাট আমার মানে চাইল্ডহুডটা ছিল খুব স্ট্রিক্ট শাসন এবং মারধরের মধ্যে ছিলাম। আর আমি না ম্যাডাম পরিবারে ছিল অনেক, যে পানিশমেন্ট ছিল পরিবারে, কখনো আমার কোনো মতামতের কোনো সেই ছিল না। আমার রাগ হলে আমি বলতে পারতাম না, আমি একটা মুখ খুলতে পারতাম না। তুমি আরেকটা প্রশ্ন একটু বাকি ছিল আমার, সেটা হচ্ছে যে তোমার মা বাবার দুজনের মধ্যে বন্ধুত্বটা কেমন দেখেছো? মোটামুটি ভালো দেখেছি, যদিও কিছু খারাপও দেখেছি, বাট পরে ভালো দেখেছি। খারাপটা কেমন?
ওই বিট্রিয়াল ইস্যু ছিল। বিট্রিয়াল ইস্যু ছিল। জি জি বাবা করেছেন? জি জি জি। আচ্ছা, এটা নিয়ে আমার মা অনেক কষ্ট কষ্ট পেয়েছেন। পেয়েছেন তুমি সেটা জি। মানে আমি প্রত্যক্ষ করেছি এবং আমার দেখেছো। মাকে আমার বাবা প্রহার করছেন এবং খুব স্ট্রিক্টলি প্রহার করছেন, সে চিত্র আমি এখনো আমার চোখের সামনে ভাসে। একদম, তার মানে তোমার চাইল্ডহুড ট্রমাও আছে অনেক। জি জি, এবং আমার মায়ের অ্যাবিউজও আছে আমার প্রতি, অ্যাবিউসিভ কথাবার্তা হ্যাঁ, এগুলো আছে। ওইটা মা আর কি তোমার উপরে করেছেন, এটা ডিসপ্লেসমেন্ট বলা হয় এটাকে, মানে মা যেহেতু কষ্টে ছিলেন তোমার উপরে ডিসপ্লেসড হয়েছে আর কি, যদিও যেহেতু তুমি একদম একা ছিলে তোমার উপর দিয়ে গেছে আর কি ইয়ে। আবার এখন একটা ম্যাডাম, শুধু আমি একটা কথা অ্যাড করবো, যেহেতু আপনাকে সবসময় পাওয়া যাবে না, যে আমার বাবা মানে এমন প্রকৃতি, এটাও যদি বলেন যে আমি ওগুলো কিভাবে ম্যানেজ করব, তার পাশাপাশি শুধু এটাও একটু বলবেন কাইন্ডলি যে আমি চাই যে আমার বাবা আমার খোঁজ নিক না নিক, সে বাঁচলো না মরলো, আমি কেন কষ্ট পাবো, মানে আমি এই কষ্টটা ম্যানেজ করতে পারি না, মনে হয় কি যে সে কেন আমার খোঁজ নিচ্ছে না, মানে এটা না আমি তাকে ক্ষমা করতে পারি না, আমি কি করলে আমি তাকে ভুলে থাকতে পারবো। আচ্ছা আচ্ছা, ক্ষমা না করতে পারলে আসলে ভীষণ কষ্ট হয় ভেতরে, যেটা তোমার মানে এখন পার করতে হচ্ছে আর কি। আমাদের বোধহয় আরেকটা প্রশ্ন আরেকটা প্রশ্ন, ছিল, thank আমাদের you, অতিথির thank you, একটা madam. প্রশ্ন ছিল। আহ, দর্শক, আমি শুনতেছিলাম যে আপনি বলতেছিলেন যে আপনার মনে হয় যে আপনার নিয়ন্ত্রণটা থাকে না, এই যে গালি দিয়ে দেওয়ার কথা যে আসে, তো রাস্তা চলাফেরা করতে গেলে কিন্তু আমারও কিন্তু মেজাজটা খারাপ হয়। তা আপনি একটু খেয়াল করে দেখবেন যে আপনি যে গালিটা যে দিচ্ছেন ওই মানুষটাকে আসলেও এমন একটা বিচ্ছিরি আচরণ করছে যে আপনি গালিটা চলে আসছে, নাকি আপনি বুঝতেছেন যে একদম মানে মুখ দিয়ে আস্তে করে অটোমেটিক আপনার নিয়ন্ত্রণটা নাই, গালিটা না চলে আসে? ওরকম না, ওরকম হ্যাঁ আমার হয় কি আপু, যে আমার নিয়ন্ত্রণটা অনেক সময় দেখি যে লোকটা হয়তো কোনো কিছুই করেনি, আমার সাথে কোনো অন্যায় করেনি, আমি চট করে একটা নেগেটিভ পারসেপশন অটোমেটিক্যালি মাথায় চলে আসলো, তো Okay. বোধহয় খারাপ মানুষ, তখন আমি আস্তে করে একটা দূর একটা গাড়ি দিয়ে চলে আসছি, ও শুনলো না, আমি মনে মনে থ্যাংক ইউ। অটো পপ আপ করতেছে না, ওটা একটু আবার একটু চেক করলাম। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ দর্শক। হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ তোমাকে, জি, ম্যাডাম। ভীষণ কষ্টে রয়েছো। হ্যাঁ মানে অনেক, তারপরে আবার ওসির ব্যাপারটাও তোমাকে কষ্ট দিচ্ছে। আমরা সবার সাথে আমরা সবাই তোমার সাথে সহমর্মী হয়ে থাকা ছাড়া আর তো এর চেয়ে বেশি কিছু করতে পারবো না। আমরা আলোচনা করছি, তুমি থাকো আমাদের সাথে, কেমন? অনেক ধন্যবাদ আবারও। হ্যাঁ আমি একটু বলতে চাই, থ্যাংক ইউ ম্যাডাম। আমি একটু ভাবছিলাম যে আমরা যখন সাফার করি, কষ্ট পাই, তখন আমাদের 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 যে মূল্যবোধ, আমাদের সাফারটা যে কেন করি সেটা একটুখানি যদি বলি, তারপরে আমি দর্শকের পয়েন্টে আসব। আমাদের মূল্যবোধগুলা যেভাবে তৈরি হয় ফ্যামিলি থেকে, আমাদের লার্নিং থেকে, যাই হোক তৈরি হয়, কালচার থেকে, সোসাইটি থেকে, এভরিথিং, আমাদের মূল্যবোধগুলো আমাদের বর্তমানের আচরণকে গাইড করে, আমাদের বর্তমানের সিদ্ধান্তকে প্রভাবিত করে, এবং আমরা নিজেকে কিভাবে দেখতে চাই ভবিষ্যতে, আমি আমাকে কিভাবে দেখতে চাই, আমরা মানে মানুষ, আমরা আমাদের লাইফটাকে কিভাবে দেখতে চাই, এটা হচ্ছে ওই জায়গাটা প্রভাবিত করে, ইন্সপায়ার করে আমাদেরকে। তো এটা যদি একটা লাইন হয় যে আমাদের মূল্যবোধ আমার বিহেভিয়ারকে গাইড করতেছে, আমার সিদ্ধান্তকে ইনফ্লুয়েন্স করতেছে, প্রভাবিত করতেছে, এবং আমার অ্যাসপিরেশন, আমার লাইফের যে লক্ষ্য, সেই লক্ষ্যকে আমি চাই, আমি অনুধাবন করি, এইভাবে যদি চলে একটা মানুষ, সেই মানুষটা কষ্ট পাবে না, সাফার করবে না। এখানে যদি লাইনচ্যুত হয়, এই লাইনে যদি না চলে বর্তমান লাইফটা, তাহলে ওই মানুষটা কষ্ট পাবে, সাফার করবে। বর্তমান জীবন কেন, ওর তো অতীতেও অনেক কষ্ট আছে। আমি ওই যে আমাদের ভ্যালুজ এবং অ্যাসপিরেশনসের লাইনে ওই জায়গাটার কথা বলতেছি। ওনার তো আছেই, অতীতে তো ট্রমা আছে, মানে জমে থাকা অনেক কষ্ট আছে, এটা আমাদের বর্তমান লাইফকে প্রভাবিত করে। এটা একেবারে যে ধ্রুব সত্য, যে ছোটবেলায় যা কিছু সেইটাই আমরা টানতে থাকি সারা জীবন। তো উনি যেন ভালো থাকেন সেই উদ্দেশ্যে এই কথাটা বলতে চাচ্ছি, সবার জন্য আমি কথাটা বলতে চাচ্ছি, যে এই লাইনের মধ্যে যদি ব্যতিক্রম হয় তাহলে মানুষটা সাফার করে। উনার ব্যতিক্রমটা কি, উনার লাইফে মোস্ট কি ম্যাটার করে, আমি যখন প্রশ্ন করছিলাম, আমার কাছে মনে হয়েছে ওনার কথাবার্তা শুনে, উনার কাছে মোস্ট ম্যাটার করে রিলেশনশিপ, সম্পর্ক। এবং উনি উনার পরিবার থেকে ভালোবাসা পায় নাই, উনার লাইফে এখন পর্যন্ত কোনো ওয়াইফ পার্টনার কেউ আইসা হাজির হয় নাই, এবং উনি বন্ধুত্বের যে অভাব, সেখানেও কিন্তু উনি বোধ করতেছেন, খারাপ বোধ করতেছেন। তো এই যে জায়গাটা, এটা আমার অনুমান, উনি ভালো বুঝবেন উনার লাইফে মোস্ট
কি ম্যাটার করে। কারো লাইফে ক্যারিয়ার সবার আগে চলে আসে, কারো লাইফে সম্পর্ক সবার আগে চলে আসে, এক একজনের ভ্যালুজ এক এক রকম। তো উনি এই জায়গাটায় যদি খেয়াল করেন তাহলে উনার কাজ হবে, আমি যেটা বলতে চাচ্ছি উনাকে বা মানুষকে, যে সচেতন হওয়া, একদম নিজের সাথে সময় দিয়ে বইসা চিন্তা করা আমার লাইফে সবচেয়ে বেশি ম্যাটার করে কি, আমার ভ্যালুজ কি, ভালো মতো করে খেয়াল করা, আমার গোল কি, আমি আমার লাইফকে কিভাবে দেখতে চাই। তারপর উনি প্রত্যেক সপ্তাহে একটা ছোট্ট প্ল্যান করবে যে আমি তো এখানে যাইতে চাই, তাইলে আমি ছোট্ট একটা স্টেপ কী করতে পারি। ওনার ফ্রেন্ড নাই, তাহলে উনি ফ্রেন্ড বানাইতে গেলে কি অসুবিধা, এটা কি সোশ্যাল স্কিলের অসুবিধা নাকি কি, আমরা তো জানি না এত কিছু। উনি বুঝবেন ভালো যে ওনার কি একটা স্টেপ নেক, ছোট্ট স্টেপ, আগামী সপ্তাহে শুক্রবার পর্যন্ত আমি কি করতে পারি। এটা তো আমার লাইফ, আমার ভ্যালুজ গাইড করবে আমার প্রেজেন্ট বিহেভিয়ারকে, আমি আমার লাইফে কোথায় যেতে চাই। এই ছকে যদি উনি নিজেকে ফেলায় দেন তাহলে উনি দেখবেন যে আইদার ওনাকে কিছু দক্ষতা অর্জন করতে হবে, ওনাকে কিছু করতে হবে যে বাবা কেন খোঁজ নিচ্ছে না। রিলেশনশিপ ওনার কাছে একদম প্রধান। আর ছোটবেলার কষ্টগুলা উনি চাইলে কোনো মনোবিজ্ঞানীর সাথে কথা বলতে পারেন। একা একা ডিল করাটা আসলেও খুব চ্যালেঞ্জিং, এটা করতে পারেন। তো উনি ওয়ার্কআউট করুক এটা। আরেকটু এক মিনিট, ওনার মনটা এত, আমার ওই জায়গাটা খুব কষ্ট লাগছিল যে উনি এত হেল্পলেস ফিল করছেন, এত হোপলেস ফিল করছেন যে উনি একজন ধার্মিক মানুষ, ওনার এটা মাথার মধ্যে পপ আপ করে যে মৃত্যু চিন্তাটা আসে। তা আমি ওনার জন্য এবং মানুষের জন্য বলতে চাই, এটা একটা চিন্তা মাত্র, কোনো এভিডেন্স নাই যে সুইসাইড করে ফেলে সব প্রবলেম সলভ এবং এরপরে কি, এটা শুধু চিন্তা একটা মাত্র। সো আমরা যদি এই চিন্তাটার দিকে না যাইয়া এই যেটা ওয়ার্কআউট করতে, একটা প্রবলেম হচ্ছে ওয়ার্কআউট করা, যে কোনো প্রবলেমের সলিউশন আছে। আমি থামলাম ম্যাডাম, আমি আর অনেক কথা বলতে পারি, বেশি কথা বলি আমি, সরি ডক্টর চিরঞ্জীব। থ্যাংক ইউ। উনি অনেক কিছুই বললেন এবং উনি মোটামুটি এর আগেও একবার ফোন করেছিলেন, স্ত্রীর সমস্যা ছিল, সবই উনি শেয়ার করলেন। তো আমার জায়গা থেকে আমি যেরকম মনে করছি আসলে দীর্ঘদিন শারীরিক এবং মানসিক রোগ মানুষের কিন্তু আবেগে স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করে। আর ছোটবেলা থেকে উনি যেভাবে পরিবার থেকে ট্রমাটাইজড হয়েছেন, অনেক সময় বাবার অ্যাবিউজের ব্যাপারগুলো দেখেছেন উনি, তো এই জিনিসগুলো ওনার শিশু মনেও একটা প্রভাব ফেলেছে। এবং যেটা উনি দেখছেন এখনও কিন্তু ওনার বাবা যোগাযোগ রাখেন, তারপর নেগলেক্ট করছেন, এটাও কিন্তু একটা অ্যাবিউজ আমরা বলি। তো যে অ্যাবিউজের ব্যাপারগুলো যে দীর্ঘদিন থাকলে, এখন মানুষের মধ্যে অবসেশনের ব্যাপারগুলো যদি দীর্ঘদিন থাকে তখন কিন্তু মানুষের অনেক কিছু অ্যাকসেপ্টেন্স করতে গেলে সমস্যা হয়ে যায়, পারেন না। ওই মনের কষ্টটা কী হয়, ওনার বিরক্তির মাধ্যমে মাঝে প্রকাশিত হয়। অবচেতন মন থেকে যখন এই ব্যাপারগুলো ফ্ল্যাশব্যাক হয়, হয়তো কনসিয়াস মাইন্ড এটা থাকে না, কিন্তু দেখা যাচ্ছে এই জিনিসগুলো তাকে মানসিক কোনো শান্তি দেয় না, যেটার কারণে ওনার মেজাজ খিটখিটে হয়ে যায়, রিয়েক্ট করে বসেন। আরেকটা ব্যাপার হচ্ছে ওনার যেহেতু প্রবলেমগুলো কাজে কামে খুব ব্যাঘাত করছে না, উনি কিন্তু চিকিৎসার ব্যাপারে দেখা যায় খুব বেশি আন্তরিক হচ্ছেন না। আমার মনে হয় কিন্তু দিনকে দিন কিন্তু ওনার কিছু মাধ্যমে সুইসাইডের থটও কিন্তু আসছে। তাহলে এটা বুঝতে হবে উনি কিন্তু কন্ডিশনটা ডে বাই ডে খারাপের দিকে যাচ্ছে। এখন এই জায়গায় যদি উনি চিকিৎসাটা, আমি সবসময় আমরা বলি যে কোনো চিকিৎসা, মানসিক রোগের চিকিৎসাগুলো যতদিন আমরা রোগে ভুগবো তত চিকিৎসার সময় কিন্তু বেশি লাগে। তো যেহেতু উনি বলতে 5 বছর ধরে ওনার এই অবসেশনের ব্যাপারগুলো কাজ করছেন এবং প্রায় 2 বছর ধরে ওনার বিষণ্ণতা জায়গাগুলো মেজাজ খিটখিটে কাজ করছেন, তাহলে এই দীর্ঘদিন ধরে অবসেশনের ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে মেজাজ খিটখিটে, দুশ্চিন্তা এবং তার কোপিং অ্যাবিলিটি এবং তার কিছু স্কিলও আছে, আমরা যেগুলো সোশ্যাল স্কিল, এটা কিন্তু কমে আসে আস্তে আস্তে। মানে নিজের কনফিডেন্স যেহেতু কমে আসে, আত্মবিশ্বাস কমে আসে, তার কিন্তু সে আগ্রহগুলো কাজ করে না যে আমি মিশবো, কথা বলবো, কারণ সে মানসিকভাবে অনেক ক্ষেত্রে ওই ছোটো ছোটো ব্যাপারগুলো, অতীতের জিনিসগুলো ফ্ল্যাশব্যাক হয়, ট্রমাটাইজড হয়ে থাকে। তো এই ক্ষেত্রে যে উনি একটু আগেই বললেন যে বাইরে বেরোতে গেলে আমার কিছু মাথায় চিন্তা আসে, এগুলো খারাপ চিন্তা, মানুষ কোনো দোষও করেনি কিন্তু আমার মাথায় এই চিন্তাগুলো আসে এবং গালি দেয়, হয়তো শোনা যায় না, কিন্তু এই যে ওনার যে ইম্পালসটা কাজ করছে, ওই যে গালি দিচ্ছেন, এটা কিন্তু পার্ট অফ ওনার অবসেশনের পার্ট। এবং উনি কিন্তু কম্পালশন ওই হিসেবে ওই গালিগুলো দিচ্ছেন ইম্পালস কন্ট্রোল করার জন্য, কিন্তু এটাতে কিন্তু পরে বুঝতে পারছেন গিল্টি ফিলিংস হচ্ছে, আমি কিন্তু করতে চাই না, মানে একটা চেইনের মধ্যে লুপের মধ্যে উনি চলে গেছেন, বৃত্তের মধ্যে ঘুরছেন। এখন উনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন। এখন এই যে চিকিৎসাটা যদি হতো তাহলে কিন্তু উনি এই জিনিসগুলো একদম নিয়ন্ত্রণের মধ্যে চলে আসতো। ডাক্তারের কাছে গেলেই খালি হবে না, চিকিৎসাটা কিন্তু ওষুধটা কিন্তু ডে বাই ডে অ্যাডজাস্ট করতে হয়। আমাদের সাইকিয়াট্রির ক্ষেত্রে একটা ওষুধ যখন দেওয়া হয়, বিশেষ করে ওসিডির ক্ষেত্রে আমরা বলি 1.5 মাস থেকে 3 মাস পর ফলো আপ। তার মানে একটা ওষুধ কাজ করতে সময় লাগে। একটা অ্যাংজাইটির ওষুধ যত দ্রুত কাজ করে, একটা ডিপ্রেশনের যত ওষুধ যত কাজ করে, একটা
ওসিডি ওষুধ কিন্তু কাজ করতে সময় লাগে এবং ওষুধগুলো কিন্তু আস্তে আস্তে অ্যাডজাস্ট করতে হয়, আপনি অ্যাডজাস্টমেন্টগুলো ঠিক মতো না মানে হয়। ওসিডিতেও তো অ্যাংজাইটি ডিপ্রেশন দুটোই হ্যাঁ। হয়, কিন্তু ওসিডির জন্য কি আলাদা মেডিসিন প্রেসক্রাইব করা হয়? হ্যাঁ, ওসির জন্য তো না, যেগুলো অ্যাংজাইটি ডিপ্রেশনেই প্রেসক্রাইব করা হয়, কিন্তু সেই ডোজগুলো থাকে প্রায় 2 গুণ থেকে 3 গুণ বেশি। ডোজগুলা হ্যাঁ, বেশি, ডোজ ভিন্ন মানে থাকে। যেমন অ্যাংজাইটির জন্য আমরা বেশি intensity সবচেয়ে তে। লো ডোজে অ্যাংজাইটি নিয়ন্ত্রণে চলে আসে, ডিপ্রেশনের জন্য আরেকটু বেশি ওষুধ লাগে। যে আপনি কিন্তু দ্বিগুণ তিনগুণ বলছেন না? কিন্তু ওসিডির ক্ষেত্রে এক্ষেত্রে কয়েক গুণ বাড়তি ওষুধ না দিলে ও রোগীর রোগটাকে নিয়ন্ত্রণ আসবে না। সেখানে দেখা যাবে একটা অ্যাংজাইটি রোগী খুব দ্রুত সুস্থ হয়ে যায়, কিন্তু ওসিডি রোগী সুস্থ হতে সময় লাগে, ওই যে ওষুধ কাজ করতে সময় লাগে এবং ওষুধটা ঠিক মতো অ্যাডজাস্টও করতে হয়। এর সাথে সাথে রোগীদের কিন্তু অনেকটা মাইন্ডফুলনেস এক্সারসাইজ, আমরা বলি এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন, এটা কিন্তু এবং সিবিটি, এই তিনটে মিলে কিন্তু রোগীদেরকে থট প্রসেসগুলোকে আস্তে আস্তে নিয়ন্ত্রণ আসে। তখন দেখা যায় এটা কম্বাইন চিকিৎসা করলে ওসিডি খুবই দ্রুত নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে এবং তার মেজাজ খিটখিটে এগুলো কিন্তু মাইন্ডফুলনেস এক্সারসাইজ, তারপর সিবিটি কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মাধ্যমে আস্তে আস্তে কিন্তু এই থেরাপিগুলোতে নিয়ন্ত্রণ নিয়ে আসে। এবং উনি যে ওই যে একটা কথা বলে ফেলে তারপর যদি আটকাতে পারে না, সেসব জায়গাগুলো যদি ইআরপির প্র্যাকটিসটা উনি করা যায়, সাইকোলজি যদি একজনকে দেখে, তাহলে কিন্তু আমি মনে করি খুব অল্প ওষুধে ওনারা কিন্তু ওষুধে নিয়ন্ত্রণ করে, কারণ এখনও কিন্তু কাজে ব্যাঘাত ঘটেনি। কিন্তু ডে বাই ডে যখন আস্তে আস্তে কাজের ব্যাঘাত শুরু করবে, এক্সপোজার এন্ড প্রিভেনশনটা একটু যদি হ্যাঁ, বলো। এক্সপোজার মানে আমরা যেটাকে বলি যে ধরেন আমরা বলি যে ধোয়াধুয়ির ব্যাপারটি যেটা আছে, তখন আমরা বলি একটা টাইম বলি যে আপনি ধুবেন হাত, কিন্তু এখন না, 5 মিনিট পরে ধুবেন। এটা আস্তে আস্তে আমরা সময় বাড়াই এবং আমরা আস্তে আস্তে এক্সপোজ করি, যেন আপনার হাতে এখন ময়লা লাগছে, আপনার হাত ধুবেন। আমরা হাতে ময়লা ইমাজিনের প্রথমে আমরা চিন্তা করি যে হাতে ময়লা লাগছে, হাত ধুবো না, তারপর রিয়েল লাইফে আমরা দেখাই আপনি যেখানে ধরলেন এখন হাতে ময়লা লাগছে, এখন আপনি হাত ধুবেন না। এবার থেকে রেসপন্সটা প্রিভেন্ট করে আস্তে আস্তে তাদের সময়টা আমরা বাড়াই। একটা পর্যায়ে রোগী দেখা যাচ্ছে না, আমি অনেকক্ষণ হাত না ধুলে আমার অতটা ডিস্ট্রেস ফিল হচ্ছে না এবং এটা আমার ক্ষেত্রে অত কষ্ট লাগছে না। কিন্তু এইটার সাথে সাথে অবশ্যই তার সাথে মাইন্ডফুলনেস, কগনিটিভ যে আমরা বলি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এই দুটো অনেক ক্ষেত্রে খুবই কার্যকরী। এবং ওনার ক্ষেত্রে যেটা হয়েছে, ওনার ব্যক্তিত্ব লেভেলের কিছু সমস্যা আছে এবং ওনার বাবা যেটু বললাম, আমি মোটামুটি মনে করছি ওনার বাবার মতো কিছু খুঁতখুঁতে ব্যাপার ছিল, যে কারণে উনি অনেক ক্ষেত্রে রিজিড ছিলেন, উনি ক্ষেত্রে ওই একরোখা ছিলেন। উনি কিন্তু ওনাকে বললো যে ছোটোবেলায় খুব মানে মাকে মিশতে খুব না, মেরেছেন। হ্যাঁ, খুব মানে একরোখা ছিলেন এবং ওনাকে যা ইচ্ছে তাই করতে দেননি। মানে ওই যে অবসেশনের ক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় যে অন্যরা মানে করতে পারবে না, মানে আমি বেশ করতে পারবো, এই কারণে কিন্তু অন্যজনকে কিন্তু সেই সুযোগটা দেয় না। তারা তার ছেলেদের ক্যারিয়ার কী করবে না করবে সবই তারা সিদ্ধান্ত নেয়, কারণ তারা মনে করে সন্তান তো পারবে না এবং অলওয়েজ তার ডাউট কাজ করে। তো ওনার মধ্যে কিন্তু এই ব্যাপারগুলো চলে আসে, কিছু জেনেটিক্যালি, কিছু এনভায়রনমেন্টাল, সব কিছু মিলে কিন্তু ওনার সমস্যাগুলো হয়েছে। আমি মনে করি উনি যদি এখন ঠিকমতো চিকিৎসা নেন, ওষুধ যদি খান, সাইকোথেরাপি যদি নেন, তাহলে আস্তে আস্তে ওনার সমস্যা। ফোন আছে এখন একদম আছে। শেষ, হ্যাঁ অনেকটাই তো বলা হয়ে গেছে, একটু ফোনটা চট করে নিয়ে আসি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। একটু জোরে বলতে হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম একটু কথা বলতে চাচ্ছিলাম। একটু তাড়াতাড়ি বলতে হবে, আমাদের সময় প্রায় ফুরিয়ে এসছে। হ্যাঁ, হ্যাঁ জি ম্যাডাম, আমার বিয়েটা হচ্ছে পছন্দের বিয়ে। হুম, আমি তাকে খুব ভালোবাসি। তো আমি ম্যাডাম হচ্ছে মানে বেশ কিছুদিন ধরে আমার হাজবেন্ডের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। আচ্ছা, সে হচ্ছে আমার কোনো কিছুই তার মানে ভালো লাগে না, মানে আমাকে সন্দেহ করা, ছেলে মেয়ের সামনে বাজে কথা বলা, হুম, এছাড়াও মানে আমার বাবা মাকে, আমার পরিবারকে নিয়ে মানে সব সময় খারাপ কথা বলা, এগুলো মানে অনেকদিন ধরে চলছে ম্যাডাম। এখন আমি বিয়েটা কতদিনের একটু বলবে? 17-18 বছর চলছে। ওরে বাবা, অনেক লম্বা তো, 17-18। কিন্তু তোমার এই যে একটা তার প্রতি যে একটা বিরূপ মনোভাব, এটা কতদিন ধরে তৈরি হয়েছে? এটা 2-3 বছর ধরে মানে শুরু হয়েছে। এখন মানে লাস্ট এই 5-6 মাস হলো সেটা অতিরিক্ত মাত্রায় বেড়েছে ম্যাডাম। আচ্ছা, যেটা মানে মেনে নেওয়া খুব কষ্টসাধ্য আমার জন্য। হুম, আমার ছেলে মেয়েগুলো একটা অসুস্থ পরিবেশে বড় হচ্ছে, ওরা একদম। প্রতিনিয়ত দেখছে যে আমার হাজবেন্ড আমাকে ওদের সামনে বাজে কথা বলে, ওদের সামনে আমার পরিবারকে ছোট করে কথা বলে, এবং আমি খুব কষ্টে আছি ম্যাডাম। আমি কি বলবো, আমি নিজে থেকে মনে হয় যে আমার বাঁচার আকাঙ্ক্ষা আমি হারিয়ে ফেলেছি। কয়টা বাচ্চা তোমার? একটা ছেলে একটা মেয়ে। কত বয়স ওদের? ছেলে 14 পড়েছে আর মেয়ের 9 বছর। মেয়ের 9 বছর আর ছেলের 14। 14? হ্যাঁ। আচ্ছা, ওকে।
তো তোমাদের বললে যে সমস্যাটা বেশি শুরু হয়েছে লাস্ট 5-6 মাস ধরে, সমস্যাটা মানে বেশি মানে মাত্রায়, আরো বেশি গভীরতা মাত্রায়। বেড়েছে, 2-3 বছর। তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তার বেশি আগেও কি হালকা পাতলা ছিল? আগেও মানে তার কথাবার্তা হচ্ছে মানে একপাক্ষিক, মানে সে যেটা বুঝবে, সে যেটা করবে, কখনো আমার সঙ্গে কোনো আলোচনা করতো না সংসার জীবনে। মানে তার কখনো আমার সঙ্গে শেয়ারিং বা কোনো বিষয় নিয়ে সে আলোচনা করে না। সে যেটা ঠিক করবে সবসময় সেটাই সে করে। আর মানে গুরুত্ব জিনিসটা, আমার ওয়াইফ হিসাবে যে আমাকে একটা গুরুত্ব দেয়া, এটা সে কখনোই দেয় সেটা না। সেটা মানে তুমি পাওনি? হ্যাঁ। না, এটা পাইনি। আমি শুরুর দিকে পেয়েছি, মানে আমি যখন তার সঙ্গে আমার পছন্দের বিয়ে ছিল, তখন তার তার একটা খুব মানে অল্প বেতনের চাকরি ছিল, তখন সে আমাকে গুরুত্ব দিয়েছে। তারপরে সে একটা ভালো পজিশনে যখন চলে এসেছে, সেই তখন থেকে সে মানে তার তার মানে তাকে মানে সবসময় আমাকে নিয়ন্ত্রণে রাখা, আমাকে হুম হুম আমাকে মানে একটু সে সবসময় ডমিনেট করা ছোট শুরু হিসাবে- করেছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, তোমাদের কি পছন্দের বিয়ে? হ্যাঁ, পছন্দের হ্যাঁ, বিয়ে, ম্যাডাম। আমি একটু দ্রুত প্রশ্ন করছি যেহেতু আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, শেষ বেলাতে ফোনটা করলে তো হ্যাঁ, তোমার এত আমি একটু চেয়েছিলাম প্রথম দিকে, কিন্তু প্রথম দিকে পাইনি ম্যাডাম। লাইন আমি পাওনি। আচ্ছা চেয়েছিলাম যে আমি শুরুর দিকে কথাটা বলে, আমার অনেক কথা বলার আছে ম্যাডাম। আমি চাচ্ছিলাম আপনার কাছে গিয়ে আমার মনের সব কথা খুলে বলি, কিন্তু আমার হাজবেন্ড অনেকবার বলেছি যে কাউন্সিলিং করার কথা। সে বলে কি আমি কি পাগল যে আমি কাউন্সিলিং করব? সে মনে করে না যে একটা মানুষের মনের অসুখ হতে পারে, মনেরও একটা কষ্টের কথা কাউকে জানালে মনটা হালকা হতে পারে। হুম সে সেটা ভালোভাবে নেয় না। মানে আমি আমার ছেলেকে কাউন্সিলিং করিয়েছি। আমি ওই যে ম্যাডাম, আমি আপনার পাশে যে ম্যাডাম আছে, আমি ওনার সঙ্গে কথা বলেছি ঢাকা মানে ভার্সিটিতে। ওনাকে আমি সালাম জানাচ্ছি, ওনাকে আমি খুব পছন্দ করি। হুম হুম আচ্ছা ওনার সঙ্গে আমার ছেলেকে যখন কাউন্সিলিং করি, আমার ছেলেকেও কাউন্সিলিং করেছি আমি একবার, অনেক জেদ করে। মানে আমি 3টা কাউন্সিলিং নিয়েছিলাম। আমার ছেলে রাত্রি ঘুমাতো না, ফোনে আসক্ত ছিল। হুম তখন আমার ম্যাডামের সঙ্গে দেখা হয়েছিল। হুম মানে আমি আমার হাজবেন্ডকে নিতে পারবো না আমি কখনো, কারণ সে তো তার নিজের সিদ্ধান্তের বাইরে কিছুই করে না। কিন্তু আমার মনে হয় যদি আমি কাউন্সিলিং করতাম, আমার সংসারটা একটা সুন্দর পরিবেশ দেখতে সেটাই। পেতাম। কিন্তু এই যে একটা ভুল ধারণা যে পাগলরাই শুধু কাউন্সিলিং নেয় বা হ্যাঁ। সাইকোথেরাপি নেয়, এই ভুল ধারণাটা ভাঙার জন্যই কিন্তু আমরা এই অনুষ্ঠানটা করার চেষ্টা করে মানুষের সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি। তো যাই হোক, তুমি তোমার প্রশ্ন করে ফেলো, কারণ একদমই অতিথিদের কাছে আমি যাওয়ার আমার সময় নেই। সংসারটা খুব সুন্দর তোমার দেখতে চাই প্রশ্নটা ম্যাডাম। করে ফেলো। হ্যাঁ, আমি আমার সংসারটা সুন্দর কিভাবে করতে চাই, সুন্দর দেখতে চাই। এটা আমার খুব ছেলে বড় মেয়েকে- একটা প্রশ্ন করলে তো, খুব মানে বিস্তৃত প্রশ্ন করলে। ছোট কোনো প্রশ্ন আছে তোমার? আমি আমার হাজবেন্ডকে কিভাবে বোঝাবো যে একটা কাউন্সিলিং নিলে মানুষের অনেক মনের পরিবর্তন হতে পারে? এই প্রশ্নটা তুমি নিজে কখনো নাওনি সেবাটা? আমি নিজে নিইনি। আমাকে বলে যে আমি যদি সেবা নিতে চাই তাহলে আমার বাবার বাড়িতে, আমার বাবার বাড়ির মাধ্যমে যেন সেবা নিই, তার কাছে থেকে না। আচ্ছা। এই উত্তর সে আমাকে দিয়েছে। হুম। তোমাদের কি ছোট ছোট দুটো প্রশ্ন করতে চাও কিছু? কেউ ছোট কোনো কি প্রশ্ন মানে করতে চাও? আচ্ছা, একটু লাইনে থাকো কেমন? আপা, আপনি যে বলছিলেন না যে প্রথম দিকে গুরুত্বটা পেয়েছি, তো ধরেন কল্পনা মানে হাইপোথেটিক্যালি বলছি, যে ধরেন আপনার হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম যে কি হলো, মানে কি এই যে প্রথম দিকে যে গুরুত্ব দিলেন, এরপরে যে গুরুত্ব দিলেন না, কোথায় আপনার চোখে চেঞ্জ হলো? আপনি কোনো কিছু ডিফেন্ড না করে আপনি কাইন্ডলি আপনার হাজবেন্ড কি বলতে পারে, একটা দুইটা ফ্যাক্টর একটু বলতে পারবেন আপা প্লিজ? সময়টা নাই আমাদের আসলে, সরি। প্রথম থেকে তো ও ও ও একটা অল্প বেতনের চাকরি করতো, সেখানে আমার কাছে এসে সব শেয়ার করতো। আর তারপরে তো সে যখন একটু ভালো ভালো পজিশনে গেল, সে তখন তাকেই গুরুত্ব দেওয়া শুরু করলো। সে তখন আমাকে মনে করতো যে না, আমি কিছু বুঝি না, সেই সব বুঝছে। সংসারের যে কোনো কিছু বিষয়ে আমাকে সে কখনোই সিদ্ধান্তগুলো জানায়নি। সে সবসময় নিজে তো উত্তর সিদ্ধান্ত পেয়েছো? নিয়েছে। উত্তর না, পাও? আসলে এই সময় এক্সপ্লোর করা যাবে না এটা। হ্যাঁ, থ্যাংক ইউ। চিরঞ্জীবী কোনো প্রশ্ন? ফ্যাক্টরটা বের করতে পারলে ভালো। তুমি কি আরেকদিন ফোন করবে নেক্সট যেদিন আমার খুব ইচ্ছে ম্যাডাম, তুমি আজকে আমার নেক্সট যেদিন হাজবেন্ড প্রোগ্রাম বাসায় নেই। হবে আজকে আমার হাজবেন্ড বাসায় নেই, তাই ফোন করতে পেরেছি। হ্যাঁ, না যেদিন নেক্সট যেদিন আমাদের প্রোগ্রাম হবে আবার শুক্রবারে, তোমাকে কি এখান থেকে কানেক্ট করবে? তুমি বললে কানেক্ট করবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি চেষ্টা ঠিক করব আছে, কথা বলার। ওকে। আজকে আমরা কথা বলতে পারলাম না, তো শুনতেও পারলাম না ভালো করে। তোমার প্রতি খুব অবিচার হলো, সুবিচার হলো না। আমরা ভীষণ দুঃখিত যে একেবারেই সময় সংক্ষিপ্ত হয়ে গেছে।
তুমি আশা করছি তুমি থাকবে আমাদের সাথে আগামী অনুষ্ঠানে, কেমন? অনেক অনেক দোয়া তোমার জন্য। সো তোমরা শেষ ফোনটা নিয়ে 2 মিনিট আছে, 1 মিনিট করে, বা আজকে টপিক নিয়ে 1 মিনিট করে কিছু যদি বলতে চাও। ওনার এটা অ্যাডজাস্ট করবো না? না, এটা এখন সময় হবে না, যেহেতু আমরা 2 মিনিটে যা পারি। হ্যাঁ, 2 মিনিটে যা আচ্ছা পারি। ঠিক আছে, তাহলে চিরন 2 মিনিট তুমি নিয়ে নাও, Thank 2 you. মিনিটই আছে। উনার প্রশ্ন হচ্ছে সংসার কিভাবে উনি সুন্দর করতে পারে, এটা হচ্ছে উনার চাওয়া। তো উনি এই যে হাজবেন্ডকে যদি পেতাম, হাজবেন্ড কিছু কথা বলতো, হাজবেন্ডকে পাওনি, ওটা বলে লাভ নেই। উনাকে বলছি যে হাজবেন্ডের একটা ভার্সন আছে। তো উনি যেহেতু এটা চান, উনার চাওয়া, উনি একটা দুইভাবে চেষ্টা করতে পারেন যে উনি নিজেই সার্ভিসটা নিতে পারেন যেভাবে হোক, আর ঢাকা ইউনিভার্সিটিতে আছে 2 জায়গায়। আর উনি বাসায় যেটা করতে পারেন, একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারেন যে কিভাবে কথা বলে, কিভাবে চলে। হাজবেন্ড এটা বলে, এই জন্য ওয়াইফ এটা বলে, সেই জন্য হাজবেন্ড এটা বলে, যাই হোক ওই প্যাটার্নটার মধ্যে উনি ডিফারেন্ট কিছু করতে পারেন কিনা, প্যাটার্নটাকে ছেদ করা, ভাঙ্গা, ডু ইট ডিফারেন্টলি, সামথিং ডিফারেন্ট। উনি এমন করেন কিনা যে অভিমান নিয়ে, কষ্ট নিয়ে বলছেন, হুইচ ইজ একদমই ওকে। কিন্তু যেহেতু উনি সুন্দর সংসারটা চান, উনি কোথাও এমন কিছু ডিফারেন্ট করতে পারেন কিনা, যেভাবে আমরা এক্সপেরিমেন্ট করি, যে করে দেখবেন যে কাজে দেয় কিনা। যদি কাজে দেয় তাহলে কন্টিনিউ করবেন, কাজে না দিলে আবার সামথিং ডিফারেন্ট কিছু করবেন। ডু ইট ডিফারেন্টলি। ওকে, চিরঞ্জীবের কিছু অ্যাড করা আছে? আমার যেহেতু হচ্ছে আসলে পরিবারের মধ্যে যে মানসিক সমস্যায় ভূত পড়ছেন, এখন উনি আরেকজন পার্টনারের কথা চিন্তা না করে তার হেল্প সিক করাটাই সবার আগে, যেটা উনি এখন করেছেন। হয়তো উনি অনেক খারাপ অবস্থায় যে উনি করেছেন, হয়তো আরও আগে করতে পারলে ওনার কন্ডিশন এত খারাপ হতো না, এখন খুব কষ্টে আছেন এবং ওনার মধ্যে সুইসাইডের থটও আসা শুরু করছে, এটাও একটা অ্যালার্মিং সাইন। তো সেক্ষেত্রে উনি ইমিডিয়েটলি যদি দ্রুত সময়ের মধ্যেই চিকিৎসা শুরু করে দেন, কাউন্সিলিং শুরু করে দেন, যা কথাবার্তা, তাহলেই আমি মনে করি ওনার এখান থেকে বের হয়। তারপরে এটা আলোচনার মাধ্যমে ওনার হাজবেন্ড না আসলেও এটা সমাধান আমি মনে করি করা সম্ভব। সমাধান না, আর একটু ভালো থাকতে পারবে আর কি। সব সমস্যার তো সমাধান হয় না। হ্যাঁ, আমাদের শেষ করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, একদমই সময় ফুরিয়ে গেছে, তো আমরা শেষ করছি। তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আর আগামী অনুষ্ঠানে আমাদের বিষয়বস্তু হচ্ছে সোশ্যাল মিডিয়া। আবারও আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে একবার কথা বলেছি। তো সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক সময় দেখি মানুষ অনেক খুশির মুহূর্ত, আনন্দের মুহূর্ত পোস্ট করে, অনেক সময় তারা নিজেদের কথাও খুব অকপটে বলে। তো অনেক কিছু আমাদের দেখতে হয় সোশ্যাল মিডিয়াতে, আমরা যখন এক্সপোজ করি নিজেকে। তো এই যে আমরা ক্রমাগত অন্যের জীবন দেখছি, আবার নিজের জীবনের কথাও বলছি, বিশেষ করে অন্যের জীবনের যে বিভিন্ন বিস্তারিত দেখছি, তাতে করে কি আমাদের মধ্যে অনেক সময় দুশ্চিন্তা, বিষণ্ণতা কিংবা হীনমন্যতাও তৈরি হয় কিনা, যখন আমি আরেকজনের সোশ্যাল মিডিয়াতে আরেকজনের কিছু আনন্দের মুহূর্ত দেখছি। তো আমাদের রিসার্চেও সেটা জানতে চাওয়ার চেষ্টা করা হয়েছে। তো আমরা সেটা আগামীতে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।